ওকে, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কী অবস্থা সবার? হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো আশা করি সকলেই ভালো আছি আমরা, তাই না? আচ্ছা, যাই হোক, সো আমাদের আজকে থেকে হলো আমাদের আইসিটি কোর্সের ফার্স্ট ক্লাস, অ্যান্ড আজকে আমরা চ্যাপ্টার 3 দিয়ে শুরু করতেছি, যেটা হলো কি অ্যাকচুয়ালি আমাদের সংখ্যা পদ্ধতি, তাই না? আচ্ছা, হ্যাঁ, তোমরা যারা জিজ্ঞেস করতেছো, তোমরা অনেকেই জিজ্ঞেস করতেছে ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, তোমাদের সাথে আবার ক্লাসে দেখা হয়ে গেল। আজকে থেকে আমাদের চ্যাপ্টার 3 আমরা শুরু করতেছি, অ্যান্ড আইসিটির ফার্স্ট ক্লাস আমরা শুরু করতেছি। অ্যান্ড শুরু করতেছি হলো কি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর একটা, দ্যাট ইজ চ্যাপ্টার 3। আসলে আমাদের 6টা চ্যাপ্টার, তো সবগুলোর ক্ষেত্রে তোমরা একই কথাই শুনবা, এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তো সবগুলোর ক্ষেত্রে একই কথা থাকলেও চ্যাপ্টার 3-র ক্ষেত্রে এটা বেশি ইম্পর্টেন্ট। আর এই সংখ্যা পদ্ধতি, অ্যান্ড এখানে আমাদের অনেক কিছু নতুন জিনিসপাতি আজকে আমরা দেখব। কিন্তু আমরা একটা জিনিসকে যেভাবে মনে করতেছিলাম জিনিসটা আসলে সেরকম না, সেখানে আরও অনেক কিছু আছে। তো তাহলে চলো যে আমরা শুরু করি। আর প্রথমে আমার পরিচয়টা না, আচ্ছা, তোমাদের সাথে মনে হয় অনেকের সাথে ওরিয়েন্টেশন ক্লাসে দেখা হয়েছিল, আর চ্যাপ্টার 3-তে তোমাদের সাথে আমি থাকবো। আমার নাম অর্ক, ভাইয়া পড়াশোনা শেষ করেছি আইইউটি থেকে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে। অ্যান্ড আজকে আমরা শুরু করতেছি আইসিটি লেকচার 1 অ্যান্ড লেকচার 2, দ্যাট মিনস স্টার্টিং অফ চ্যাপ্টার 3, সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। তাহলে প্রথম কথা বা আমাদের প্রথম যে স্লাইডে আমাদের যে জিনিসটা মাথায় চলে আসবে, সংখ্যা জিনিসটা কি, আর সংখ্যা পদ্ধতি জিনিসটাই বা কি, তাই না? আমরা তো নর্মালি 1 2 3 4, বাংলায় 1 2 3 4, আরবিতে হয়তো একটু অনেকে চিনি, সো এইগুলো দিয়েই মোটামুটি আমাদের পরিচিত। বাট পৃথিবীতে যে বিভিন্ন রকম সভ্যতা আমাদের ছিল, মিশরীয় সভ্যতা অনেকে নাম শুনছি আমরা, তাই না? যেমন ব্যাবিলনিয়ান সভ্যতা, রোমান সভ্যতা, মায়ান সভ্যতা, চাইনিজ সভ্যতা, ইন্ডিয়ান বা ভারতীয় সভ্যতা, আরব সভ্যতা, কত রকমের সভ্যতা ছিল। এক একটা সভ্যতায় আমাদের সবখানে নাম্বার ব্যবহার করা হতো, কারণ আমাকে তো গুনতে হবে, তাই না? কাউন্ট করতে হবে। তাহলে আমাদের এই যে কাউন্ট করতে হবে, এই কাউন্ট করার জন্য আমাদের যে সিস্টেমটা, দ্যাট ইজ কল্ড সংখ্যা পদ্ধতি। মানে কাউন্ট করার যে পদ্ধতি বা গণনা করার যে পদ্ধতি, সেটাই হলো আমাদের সংখ্যা পদ্ধতি। এখন সংখ্যা পদ্ধতি আমরা যেভাবে 1 2 3 4 করি, আমাদের সেই এখন থেকে 1000 বছর আগে, 2000 বছর আগে থেকেও কি এরকমই ছিল? অবভিয়াসলি না, তাই না? আমরা তো এখন খুব সুন্দরভাবে 1 থেকে 10 পর্যন্ত লিখি, 1 থেকে 9 পর্যন্ত লিখি, তারপরে 10 11 12 এভাবে 100 200, সবসময় কি সিস্টেমটা একই রকম ছিল? সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব আজকের ক্লাসে। তো আমরা এখানে একটু দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের সংখ্যা, এর মধ্যে কিছু কিছু হয়তো আমরা চিনি। অ্যারাবিক, মানে আসলে অ্যারাবিক, ইংলিশ, বাংলা মোটামুটি সবগুলো একই প্যাটার্ন ফলো করে, 1 2 3 4 এগুলা। থাই আমি নিজেও বুঝতেছি না এগুলা কিরকম। তো মায়ান সভ্যতা, সেখানে ডট দিয়ে কাজ করত বা পাঁচের হিসাবে কাজ করত, পাঁচ ভিত্তিক সভ্যতা বলা হয়। ইন্ডিয়ান সভ্যতা, এখানে অনেক কিছু তোমরা চিনো, অনেক কিছু আমিও চিনি না, তোমরাও চিনো না। নেক্সট, ইজিপ্টের ক্ষেত্রে বিভিন্ন রকমের তারা সিম্বল ইউজ করত। তো এই যে বিষয়গুলা, এইগুলাকে আমরা বলতেছি বিভিন্ন রকম নাম্বার, বিভিন্ন রকমের ডিজিট, সিম্বল বা ক্যারেক্টার, সেগুলা ইউজ করে আমাদের এই সংখ্যা পদ্ধতি এক একটা সভ্যতায় এক এক রকম ছিল। তো সেটা আমরা পড়বো, তার আগে একটা জিনিস একটু বলে নেই। আমাদের সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার, একটাকে আমরা বলি স্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটা হলো আমাদের অস্থানিক সংখ্যা পদ্ধতি। বিষয়টা কিরকম জানো? একটু পরবর্তী স্লাইডটা আমরা দেখে দেন, এখানে ব্যাক করি, তাহলে তোমাদের কিছুটা আইডিয়া হবে। আচ্ছা, এই যে জিনিসগুলা, এই যে সিম্বলগুলা, এগুলাকে হায়ারোগ্লিফিক বলা হয়। মানে হায়ারোগ্লিফিক অনেকে হয়তো নাম শুনছো, না শুনলেও বলে রাখি, মিশরীয় সভ্যতা, এখন থেকে 1000 বছর আগে যে মিশরীয় সভ্যতার ক্ষেত্রে তারা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করতো বা যে ভাষা ইউজ করতো, সেটা ছিল হায়ারোগ্লিফিক। হায়ারোগ্লিফিকে তারা কাউন্ট করতো কিভাবে জানো? তারা যখন কোনো একটা নাম্বার বা এক বোঝানো লাগতো, এক বোঝানোর জন্য তারা একটা স্টিক বা একটা দাগ ইউজ করতো। ওকে, সিমিলারলি যখন 2 ইউজ করবে, তখন তারা 2টা দাগ ইউজ করতো। 3 বোঝানোর জন্য 3টা দাগ ইউজ করতো। 4 বোঝানোর জন্য 4টা, এরকম ভাবে 9 বোঝানোর জন্য 9টা দাগ তারা ইউজ করতো। এখন এইভাবে চলতে গেলে তাহলে 100 বোঝানোর জন্য 100টা দাগ ইউজ করার কথা, জিনিসটা অনেক টাফ হয়ে যেত। তো তখন তারা যখন 10 ব্যবহার করতেছে বা 10 বোঝাতে চাচ্ছে, তখন তারা এরকম একটা সিম্বল ইউজ করতেছে, যেটা হলো 10। ঠিক আছে, এটাকে তারা বোঝাচ্ছে হলো 10, এটা হলো 1। ওকে, খুব ভালো কথা। আবার তারা যখন 100 বোঝাতো, 100 বোঝানোর জন্য তারা এরকম একটা সিম্বল ইউজ করতো, যেটা ছিল আমাদের 100 সিম্বল, এটা হলো 100। ওকে, তাহলে 1 10, এটা হলো 100। তেমনি সিমিলারলি আমাদের 1000 এর জন্য এরকম একটা সিম্বল ইউজ করতো, 10,000 এর জন্য।
দেন বলা যাবে 100,000 এর জন্য, 10,000 এর জন্য বিভিন্ন রকম সিম্বল তারা অ্যাকচুয়ালি ইউজ করে থাকতো। এখন এই নাম্বার সিস্টেমের বিষয়টা বা এই নাম্বারের ক্ষেত্রে যে কিরকম ভাবে তারা জিনিসটা ইউজ করতো, তো বিষয়টা হলো কিরকম ছিল জানো, তারা যখন 10 বুঝাতো তার মানে এই দাগ ইউজ করতো, যখন 11 বুঝাতো তখন এই যে এটা হলো 10, একটা স্টিক দিয়ে দিত এক্সট্রা, মানে আরেকটা দাগ দিয়ে দিত, সেটা হতো 11, আরেকটা দাগ দিয়ে দিলে সেটা হয়ে যেত 12। তাহলে এইটা হলো 12। আবার যদি তারা এটাকে এইভাবে লিখতো, যে কোনো দুইটা দাগ, আগে দুইটা দাগ দিলাম, পরে হলো 10 এর সিম্বলটা দিলাম, এটাকেও তারা বলতে হলো 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা এমন একটা সংখ্যা পদ্ধতি ছিল হায়ারোগ্লিফিক বা মিশরীয়র ক্ষেত্রে, যে সেখানে আমি স্টিক বলো বা সিম্বল গুলো আগে পরে যেখানেই লিখি না কেন আমার সেটা ম্যাটার করতেছে না, জিনিসটা ঘুরে ফিরে একই হচ্ছে। কিন্তু তুমি চিন্তা করে দেখো তো, আমরা যদি নর্মালি, আমরা আবার একটু আগের স্লাইডে যাই, আমরা যদি নর্মালি 1 2 3 লিখি 123, আর যদি 3 2 1 লিখি, দুটা কি একই কথা? অবশ্যই না, তাই না? কারণ কি, আমাদের একটা বোধহয় 123 আর একটা হলো 321, একটার তুলনায় আরেকটা সংখ্যা অনেক বেশি। তার মানে আমাদের এখনকার যে সংখ্যা বা আমরা যে টাইপের সংখ্যার সাথে পরিচিত, তার মধ্যে এক টাইপ হলো এরকম হতে পারে যেখানে হলো আমার এই ডিজিট বা সিম্বল গুলো আগে পরে বসতেছে কিনা সেটা ম্যাটার করতেছে, আর আরেকটা হইতে পারে আরেক ধরনের, যেটা আমরা একটু পরবর্তীতে দেখে আসলাম, এমন একটা সংখ্যা পদ্ধতি হতে পারে যেখানে ডিজিট গুলা বা চিহ্নগুলা বা সিম্বল, এইভাবে চিন্তা করি, চিহ্ন বা সিম্বল গুলো আগে পরে বসতেছে কিনা সেটা ম্যাটার করতেছে না। তাহলে আমাদের সিম্বল গুলো আগে পরে বসতেছে কিনা সেটা যদি ম্যাটার না করে, সেই টাইপের সংখ্যাকে আমরা বলি অস্থানিক সংখ্যা পদ্ধতি। তার মানে সেই জায়গায় পজিশন ম্যাটার করতেছে না, লিখে দিই পজিশন ডাজ নট ম্যাটার। পজিশন অ্যাকচুয়ালি ম্যাটারই করতেছে না, কোনখানে অবস্থান করতেছে। যেমন আমরা কেবলই একটা পদ্ধতি দেখলাম যেটা হলো মিশরীয় পদ্ধতি, মিশরীয়রা এটাকে বলতো কি 10, আর 1 দিয়ে বোঝাতো, 1 বোঝানোর জন্য একটা দাগ দিত, এইটা মানেও ছিল হলো কি 10, আবার এইটা মানেও ছিল হলো 10। তার মানে আগে পরে লিখলে ম্যাটার করতো না সিম্বল গুলা। তার মানে পজিশন যদি ম্যাটার না করে সেই টাইপের সংখ্যা পদ্ধতিকে আমরা বলতাম অস্থানিক সংখ্যা পদ্ধতি, আর যদি আমাদের পজিশন ম্যাটার করে সেই টাইপের সংখ্যা পদ্ধতিকে আমরা বলতাম হলো স্থানিক সংখ্যা পদ্ধতি। ওকে, তাহলে স্থানিক আর অস্থানিক এর ইংলিশ নামও আছে, ইংলিশ নামটা বললে তোমাদের জন্য বুঝতে আরেকটু সুবিধা হবে। স্থানিক সংখ্যা পদ্ধতি ইংলিশে আমরা বলি পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল নাম্বার সিস্টেম, আর অস্থানিকের ক্ষেত্রে সেটাকে আমরা বলি হলো নন পজিশনাল নাম্বার সিস্টেম। ওকে, তাহলে এই দুই রকমের নাম্বার সিস্টেম নিয়ে আমরা অ্যাকচুয়ালি পড়াশোনা করব। তাহলে এইটুকু বুঝলাম, কোনো কিছু কাউন্ট করার জন্য যে পদ্ধতি বা গণনা করার যে পদ্ধতি, দ্যাট ইজ কল্ড সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিকে বেসিক্যালি দুই রকম ভাবে আমরা ভাগ করতেছি, একটা হলো স্থানিক পজিশনাল, যেখানে পজিশন ম্যাটার্স সিম্পলি, আরেকটা হলো কি আমাদের অস্থানিক সংখ্যা পদ্ধতি, যেখানে পজিশন ডাজন্ট ম্যাটার বা নন পজিশনাল নাম্বার সিস্টেম, রাইট? ওকে, তাহলে প্রথমত এগুলো আসলে বিভিন্ন নাম্বার সিস্টেমের সিম্বল, এগুলো অবশ্যই আমাদের এত কিছু লাগবে না। তার আগে প্রথমে আমরা কি বলা যেতে পারে, ও আচ্ছা এটা আমি 11 লিখছি না, আহা কি একটা অবস্থা। আচ্ছা এটা হলো 11, আচ্ছা দুঃখিত, কারণ এইটুকু হলো 10, 10 এর সাথে 1, তাহলে 11। আচ্ছা নাইস। তো প্রথমত আমরা আসো অস্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা একটু ডিসকাস করি। অস্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে আগে একটু কথাবার্তা বলে ফেলছি, যারা একটু পরে জয়েন করছো তাদের জন্য আমরা যে জিনিসটা আবার একটু বলি, অস্থানিক সংখ্যা পদ্ধতি কি রকম। তার মধ্যে অস্থানিক সংখ্যা পদ্ধতিতে আমাদের একটা সংখ্যাকে বা একটা চিহ্নকে আগে বা পরে লিখলে সেখানে কোনো ম্যাটার করতেছে না। যেমন এই চিহ্নগুলাতে একটা করে দাগ দিয়ে 1 2 3 4 এইভাবে বোঝানো হতো। 10 এর জন্য একটা সিম্বল ছিল, 100 এর জন্য একটা সিম্বল ছিল, 1000 এর জন্য একটা সিম্বল ছিল। ওকে, সিমিলারলি এই যে 1 10 100, আমাকে যদি কখনো 12 বোঝানো লাগতো বা 12 বোঝানো লাগতো, তাহলে সেই ক্ষেত্রে তারা 10 ইউজ করতো আর দুইটা স্টিক ইউজ করতো। আসলে এটাকে যদি আমরা আরেকটু ডিটেলসে দেখি এর পরবর্তী স্লাইডে, এই যে তারা যখন এই জায়গায় ইউজ করতেছে 276 276, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কি কি লাগবে? 200, তার মানে দুইটা 100 লাগবে। দেখি তো আমি দুইটা 100 লিখি, ধরলাম দুইটা 100 লিখলাম, 100 এটা দিয়ে এই একদিকে লিখলাম, যে কোনো একদিকে রাউন্ড দিলেই হচ্ছে, তাহলে 200 হয়ে গেল। নেক্সট হলো 70, তার মানে 7টা 10 লাগবে। 7টা 10 আমি আগে পরে মিলাই লিখে দিলাম, 2 3 4 5 6 7, 7টা 10 মানে কি 270,
আর হলো কি লাগবে 6, মানে 6টা 1 লাগবে। 1 2 3 4 5 6, এই যে 276। তাহলে 276 হায়ারোগ্লিফিক, এই জিনিসটা কি আমাদের ম্যাচ করলো, হয়ে গেছে, রাইট? আচ্ছা, তেমন এই জায়গায় বলতেছে 4622, মানে 4622। এটা কিরকম আমাদের বিষয়টা? তাহলে দেখি, আগের ক্ষেত্রে আমরা এই যে 1000 এরকম একটা সিম্বল দিয়ে আমরা 1000 বোঝাতাম, রাইট? আচ্ছা, এটা ছিল হলো আমাদের 1000, একটা দাগ দিতাম, দেন আমরা এইভাবে দাগ দিতাম, এই জায়গায় দিতাম, এটা ছিল আমাদের 1000। আচ্ছা, দেখি তো আমাদের জিনিসটা ম্যাচ করতেছে কিনা। মাহিম একটা কথা বলছে, অনেক কষ্টকর তাদের লেখা। হ্যাঁ ভাই, ভালো প্যারাই ছিল না, মানে তখন তো 1 2 3 4 আবিষ্কার হয় নাই, তো তাহলে ভালো প্যারাই ছিল। তো যাই হোক, এই যে 4000, এই যে 4টা 1000, এই যে 1 2 3 4, 4000। নেক্সট হলো 600, তার মানে 6টা 100, 1 2 3 4 5 6, 6টা 100। দেন হলো 22, তার মানে 2টা 10, 1 2 2টা 10, দেন 22 2টা 1, এই যে 4622। তাহলে এখানে আমি আগে পরে লিখতেছি কিনা, চিহ্নগুলো কিভাবে লিখতেছি সেটা ম্যাটারই করতেছে না। সো এই টাইপের সংখ্যাকে আমরা বলতেছিলাম হলো অস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার সিস্টেম। ওকে, তোমরা একটা জিনিস নিয়ে একটু প্যারা খাও, কি জানো, যে অস্থানিক সংখ্যা পদ্ধতি থেকে প্রশ্ন আসে, বোর্ডে কিছু প্রশ্ন আসে। যেমন হলো অ্যাকচুয়ালি সংখ্যা পদ্ধতি শুরু হয়েছে কোন সভ্যতা থেকে, মিশরীয় সভ্যতা থেকে, মানে জ্ঞানমূলক এমসিকিউ এই জায়গা থেকে আসে। তো এটা আমরা একটু বই থেকে দেখবো, অবশ্যই দেখবো, ঠিক আছে? হ্যাঁ, আগে পরে লেখা যাবে এটা, গুড। তো এখন আরেকটা বিষয়, অনেকের একটা কোশ্চেন আছে, তোমাদের কাছে একটা এমসিকিউ, মানে আমার কোশ্চেন, যে রোমান সংখ্যা পদ্ধতি এটি কি পজিশনাল নাকি নন পজিশনাল? আচ্ছা, একটু বলো দেখি, যে 1 2 3 4 এগুলা কি আমাদের থুকু কি বলি, যে আমাদের রোমান সংখ্যা পদ্ধতি, এই রোমান সংখ্যা পদ্ধতি সেটা কি আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি, মানে স্থানিক নাকি অস্থানিক? আচ্ছা, অনেকে বলতেছে যে ভাইয়া সেটা স্থানিক, কেউ বলতেছে অস্থানিক। আচ্ছা, খুবই ভালো কথা। আচ্ছা, একটু দেখার চেষ্টা করি, রোমান নিয়ে যদি আমরা একটু ডিসকাস করি, কারণ অনেকে এইটা নিয়ে কনফিউজ থাকো, তাই না? আচ্ছা আচ্ছা, রোমান এর ক্ষেত্রে দেখো, রোমানের ক্ষেত্রে প্রথমে 1 লিখলাম, একটা দাগ, এরপরে লিখলাম 2, দুইটা দাগ। তাহলে আমি দাগ আগে পরে দিচ্ছি কিনা ম্যাটার করতেছে না, সেই হিসেবে আমার কি হওয়ার কথা, অস্থানিকই হওয়ার কথা। 3টা দাগ 3, অবশ্যই, তার মানে আমার কি আগে পরে ম্যাটারই করতেছে না। আমি যদি লিখি 4, এই জায়গায় আবার একটু প্যারা খাচ্ছি আমি। আমাদের নর্মালি ভি মানে 5, ভি এর আগে যদি 1 দিতাম সেটা হতো 4, ভি এর পরে যদি 1 দিতাম সেটা হতো 6। আচ্ছা, তাহলে এই জায়গায় পজিশন খুবই সামান্য একটু ম্যাটার করতেছে। আচ্ছা, তাহলে নর্মালি অ্যাকচুয়ালি আমরা যেটা বলে থাকি রোমান নাম্বার সিস্টেম, এটা একটা মিক্সড নাম্বার সিস্টেম, মানে এইখান থেকে আসলে আমাদের নন পজিশনালের থেকে পজিশনালের দিকে আমরা যাচ্ছি। তাহলে এটা একটা মিক্সড নাম্বার সিস্টেম, যেটা হলো মিক্স পজিশনাল, বা আমরা বলি সেমি পজিশনাল নাম্বার সিস্টেম। বাট অ্যাকচুয়ালি পরীক্ষায় যদি সেমি পজিশনাল না থাকে, এমসিকিউ যদি আমাকে জিজ্ঞেস করে, আমার নর্মালি ডিরেক্টলি বলে দেই আসলে রোমান হলো নন পজিশনাল নাম্বার সিস্টেম। কারণ ম্যাক্সিমামের ক্ষেত্রে তুমি কিন্তু কোনো, আমি দেখতেছি যে সেটা ম্যাটার করতেছে না, দুই একটা জায়গায় হয়তো ম্যাটার করতেছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা আসলে নন পজিশনাল। বাট এইখান থেকে আসলে নন পজিশনাল থেকে জিনিসটা বা সংখ্যা পদ্ধতি পজিশনালের দিকে মুভ করতেছে। বিষয়টা বুঝছি সবাই? ওকে, নাইস। তো এখন যদি আমরা কি বলা যেতে পারে, তাহলে আমরা অস্থানিক সম্পর্কে অনেক ডিটেলসেই পড়লাম। এখন যদি আমাদের স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে আমরা একটু ডিসকাস করার ট্রাই করি। এই দেখো, এই সংখ্যাটা আমরা চিনি 1 1 2 5। এই যে এখন আমাদের অবশেষে ইংলিশ বা বলতে পারি যে আমরা যেটা ব্যবহার করে থাকি 1 2, সেই টাইপের সংখ্যা পদ্ধতি চলে আসছে। এখন চিন্তা করো তো, এইখানে একটা 1, এইখানে একটা 1, দুইটা 1 এর ভ্যালু কি সেম? অবশ্যই না। এখানে যদি চিন্তা করো 5, এটা হলো একক স্থানীয়, 2 হলো দশক স্থানীয়, এই 1 হলো শতক স্থানীয়, এর পরেরটা হলো কি হাজার স্থানীয়, তাই না? নর্মালি দেখো, ছোটবেলায় আমরা এইভাবে কাজ করে আসছি না, 1 1 2 5, এটাকে এইভাবে লিখতাম না? এটা হলো 5 × 1, যেটাকে আমরা বলতাম স্থানীয় মান, মনে পড়ে? এক্স্যাক্টলি। এইটা হবে কত, 2 × 10, এটা দশক স্থানীয়। এইটা হলো 1 × 100, শতক স্থানীয়, মানে জিনিসটা 100। এটা হলো 1 × 1000, এটা হলো হাজার স্থানীয়। এন্ড সবগুলোকে যোগ করলে আমরা আবার এই 1 1 2 5 এটাই পেতাম। তার মানে এখানে একটা অঙ্ক বা একটা ডিজিট কোন জায়গায় বসতেছে তার উপর টোটাল ভ্যালুটাই ডিপেন্ড করতেছে। তাহলে এই জন্য এই টাইপের সংখ্যা পদ্ধতিকে আমরা বলে থাকি হলো স্থানিক সংখ্যা পদ্ধতি। ওকে, আচ্ছা, খুব ভালো কথা।
অ্যান্ড এই জায়গার মধ্যে বেশ কিছু জিনিসপাতি আমাদের জানা দরকার। যেমন এইখানের যতগুলা ডিজিট আছে, মানে 1 1 2 5, এগুলা প্রত্যেকটা সিম্বলকে আমরা বলি এক একটা ডিজিট। এই যে 1 1 2 5 প্রত্যেকটাকে আমরা বলি একটা করে ডিজিট। আচ্ছা, খুব ভালো কথা। বা ডিজিটও বলি, অনেক ক্ষেত্রে এগুলোকে আমরা বলে থাকি হলো বিট। যেহেতু বিট হলো বাইনারি নাম্বার সিস্টেমের ব্যাপার, সেটা আমরা একটু পরেই দেখব। সো এটাকে জেনারেলি আমরা বলে থাকি হলো ডিজিট, অনেক ক্ষেত্রে আমরা উচ্চারণ করি হলো বিট, বাট বিট জিনিসটাকে আমরা একটু পরেই দেখব। ওকে, তো আমাদের এই 1 1 2 5 প্রত্যেকটা হলো ডিজিট। এই ডিজিটের মধ্যে আমরা একটাকে বলি হলো এমএসবি, একটাকে বলি এলএসবি। ধরো 1 1 2 5। এখন একটা জিনিস লক্ষ্য করি তো আমরা, যদি এখানে আমি এই 5টাকে চেঞ্জ করে আমি লিখতাম 1 1 2 6, তাহলে বলতো সংখ্যা তো অবশ্যই চেঞ্জ হচ্ছে, বাট অনেক বেশি চেঞ্জ হচ্ছে না অল্প চেঞ্জ হচ্ছে? অল্প একটু চেঞ্জ হচ্ছে, 5 এর জায়গায় 6, তাহলে 1 1 2 5 আর 1 1 2 6 অল্প একটু চেঞ্জ। তাহলে এই যে রাইট মোস্ট বা ডান দিকের ডিজিটটা চেঞ্জ করলে আমার সংখ্যাটা সামান্য একটু চেঞ্জ হয়, এই জন্য এটাকে আমরা বলি হলো এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট বা লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সংখ্যা বা ডিজিট। অন্যদিকে যদি আমরা আরেকটা ঘটনা লক্ষ্য করার ট্রাই করি, যদি আমি এই ওয়ানটাকে চেঞ্জ করে সেটাকে যদি আমি লিখি 2 1 2 5, তাহলে বলো তো 1 1 2 5 আর 2 1 2 5 অনেক বেশি ডিফারেন্স না? সংখ্যাটা অনেক বেশি চেঞ্জ হয়ে যায় না? হ্যাঁ, এই জন্য এই যে আমাদের বাম দিকের ডিজিটটাকে বা সর্ববামের ডিজিটটাকে আমরা বলে থাকি হলো এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট বা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে আমরা কি বললাম? ডান দিকেরটা হলো কি আমাদের লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট বা লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর বাম দিকেরটাকে আমরা বলি হলো এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট বা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর একটা জিনিস আমাদের একটু জানা দরকার, ধরো আমরা লিখতেছি 1 1 2 5.10, এই যে দশমিক চলে আসতেছে। এখন একটা জিনিস আমরা জানি যে আমাদের দশমিকের আগের পার্টটাকে আমরা বলি হলো কি পূর্ণ সংখ্যা বা ইংলিশে বলি হলো ইন্টিজার, তাই না? তাহলে এটা হলো আমাদের পূর্ণ সংখ্যা। আর এর পরের যে পার্টটা সেটাকে আমরা বলি ফ্র্যাকশন অর ভগ্নাংশ। ভগ্নাংশ। আর মাঝখানের এই যে পয়েন্টটা দিয়ে আমরা পূর্ণ সংখ্যার ভগ্নাংশকে পার্থক্য করে রাখতেছি, এই পয়েন্টটাকে আমরা বলি হলো র্যাডিক্স পয়েন্ট। মানে দশমিকটাকে আমরা বলে থাকি অ্যাকচুয়ালি র্যাডিক্স পয়েন্ট। তাহলে র্যাডিক্স পয়েন্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি? যে পয়েন্টটা আমাদের পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুইটাকে আলাদা করতেছে, তাকেই আমরা বলি হলো র্যাডিক্স পয়েন্ট। তাহলে এই স্লাইডে আমরা কি কি পড়লাম একটু সামারাইজ করে নেই। স্থানিক সংখ্যা পদ্ধতি হলো এমন এক ধরনের সংখ্যা পদ্ধতি যেখানে আমাদের ডিজিট বা চিহ্নটা বা সিম্বলটা কোন জায়গায় অবস্থান করতেছে তার স্থানীয় মান এইটার উপর ডিপেন্ড করে। এবং এখানে সবচেয়ে ডান দিকেরটাকে আমরা বলি হলো এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট বা লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর বাম দিকেরটাকে আমরা বলি মোস্ট সিগনিফিকেন্ট বিট বা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর আমাদের পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ এই দুইটা যে অংশ দিয়ে পৃথক হচ্ছে সেটাকে আমরা বলি হলো র্যাডিক্স পয়েন্ট। সবাই একটু কুইকলি বলে ফেলতো, আমরা এতক্ষণ যে কথাবার্তাগুলো বললাম সবাই বুঝেছি কিনা? আচ্ছা, নাইস, চমৎকার। আচ্ছা, এটা হলো র্যাডিক্স, RADIX, র্যাডিক্স পয়েন্ট। এই যে র্যাডিক্স পয়েন্ট, এটার মানে হলো যে পার্টটা আমাদের পূর্ণাংশ আর ভগ্নাংশ মানে দশমিকটাকে আমরা আসলে বলে থাকি হলো র্যাডিক্স পয়েন্ট। ওকে, আচ্ছা, তাহলে আমাদের মনে হয় একটা নামাজের ব্রেক নেওয়া উচিত এখন, তাই না? এখন আমাদের যেহেতু 6:23 বাজে, আমরা 12 মিনিট একটা নামাজের ব্রেক নিই, আমরা আবার 6:35 শুরু করব। ওকে, সো লেটস হ্যাভ এ ব্রেক। আমরা স্টার্ট শুরু করব আবার 6:35 শুরু করতেছি। ওকে, ওকে, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান।
তো এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসগুলো দেখে আসলাম যে আমাদের দুই রকমের সংখ্যা পদ্ধতি ছিল, একটা ছিল নন পজিশনাল মানে হলো কি অস্থানিক, আর একটা ছিল পজিশনাল যেটা হলো স্থানিক। অনেক একটা জিনিস বলছে ভাই নন পজিশনালে বিভিন্ন সিম্বলকে আমাদের মুখস্থ করা লাগবে। মুখস্থ করা লাগবে না, এমনি জাস্ট জানার জন্য, তাই না? কিন্তু এখান থেকে আমাদের জিনিসগুলো সব লাগবে। স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বারের ক্ষেত্রে আমাদের কি কি দরকার ছিল? এলএসবি, এমএসবি, র্যাডিক্স পয়েন্ট এবং হলো স্থানীয় মান, এগুলো আমাদের বোঝাটা দরকার ছিল, রাইট? আচ্ছা, খুব ভালো কথা। এখন আসো আমরা যদি জিনিসটাকে কি হিসেবে চিন্তা করতে পারি। ও ভালো কথা, এই সংখ্যাটাকে নিয়ে যদি আমরা আরেকবার একটু বলে থাকি যে আমাদের এমএসবি এলএসবির বিষয়টা হলো কিরকম। আমাদের এই যে 1125 এইটার ক্ষেত্রে ইন্টিজার পার্টের ক্ষেত্রে এই যে 5 এইটাকে আমরা বলতেছি হলো কি আমাদের এলএসবি, আর এইটাকে আমাদের এমএসবি, সব আগের মতোই। আর এরপরটা হলো র্যাডিক্স পার্ট, বা সরি এরপরটা হলো আমাদের ফ্র্যাকশন পার্ট বা ভগ্নাংশ পার্ট, সেটা আলাদা বিষয়। আমরা মূলত এই পার্টের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এইখানে এমএসবি এলএসবি দেখতেছি, ভগ্নাংশের ক্ষেত্রে বিষয়টা আলাদা। এখন আসো যদি আমরা কি করা যেতে পারে, এই জায়গা থেকে হলো আমাদের জন্য খুব চিন্তার বিষয়। সংখ্যা 9 যদি আমরা লিখি, আচ্ছা আসো আমরা দশমিকের ক্ষেত্রে যেভাবে কাউন্ট করি সেগুলো আমরা লিখি। ধর আমরা লিখতেছি 0 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা সবগুলো দেখতে পাচ্ছি, সবগুলো কি আমাদের ইউনিক, প্রত্যেকটা থেকে ইউনিক। 9 এর পরে আমি কি লিখি অ্যাকচুয়ালি 10, তাই না? 10। সো হোয়াই 10? এখানে যেমন আমি সবগুলোতে একটার পর একটা ইউনিক সিম্বল নিতে পারতেছিলাম বা একটা করে নতুন রকম চিহ্ন নিতে পারতেছিলাম, তাহলে এই জায়গায় আবার 10 আসলো কি জন্য? মানে রিপিট হলো কেন? এখানে আমি 1 ইউজ করলাম আবার 0 ইউজ করলাম কেন? তার কারণটা হলো যে আমাদের এই যে নাম্বার সিস্টেম যেটা আমরা একেবারে বাচ্চাকাল থেকে বা ছোটবেলা থেকে ইউজ করে আসছি, সেখানে আমাদের ইউনিক চিহ্নই হলো কয়টা? 10টা, যেটা হলো 0 থেকে 9 পর্যন্ত। আইডিয়াটা বুঝতে পেরেছি আমরা? আচ্ছা ওকে, তাহলে আমাদের এই জায়গায় যখন আমি দেখলাম এই নাম্বার সিস্টেমটায় আমার শুধুমাত্র 10টা চিহ্নই আছে, যেটা হলো 0 থেকে 9 পর্যন্ত, তাহলে আমি যখন 9 এর পরের ঘরে যাব তখন আমরা কি করি? এই জায়গায় আমাদের 0 তো নরমালি মিনিংফুল না, 0 তো একা কোনো মিনিং নাই। তাহলে এই জায়গায় প্রথম যে মিনিংফুল যে আমাদের চিহ্নটা সেটা হলো 1, দেন আমরা 1 ইউজ করি, দেন এরপরে হলো আমি 0 ইউজ করতেছি। এন্ড সিমিলারলি আমি আস্তে আস্তে লিখি 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 7 1 8 1 9। এই যে আমি আবার দেখতে পাচ্ছি 9 এর চেয়ে আর বেশি কিছু লেখা পসিবল না, কারণ এখানে আমি শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত এই 10টা চিহ্নকেই চিনি। তাহলে যেহেতু 9 এর চেয়ে বেশি কিছু লেখা পসিবল না, তখন আমরা এর আগের যে 1টা তাকে আমরা বাড়িয়ে 2 করে দেই, তখন আমাদের হয়ে যায় 20। এন্ড সিমিলারলি এরকম ভাবে আমাদের চলতে থাকে হলো 2 9 পর্যন্ত। তাহলে যখন আমি দেখতেছি আবার 9 এর বেশি লেখা পসিবল না, তখন আমরা 2 কে বাড়িয়ে দেই। তোমরা বলতে পারো ভাই এটা তো আমরা ছোটবেলা থেকেই করে আসতেছি, সেটাই আমরা বোঝার চেষ্টা করতেছি আসলে আমরা ছোটবেলা থেকে কি করে এসেছি। তাহলে এখানে যদি আমাদের 2 9 হয়, এর পরবর্তী সংখ্যা কত আসবে? 30। এন্ড 30 থেকে আমাদের ওরকম চলে আসবে 39 পর্যন্ত, তারপরে কত আসবে? 40, দেন 50 60 70 80, একটা পর্যায়ে সেটা কি হয়ে যাবে? 90। তাহলে অ্যাকচুয়ালি 90 তুমি যে জিনিসটা চিন্তা করো, এরকম ভাবে চলতে চলতে আমাদের একটা পর্যায়ে আসবে 90 থেকে চলতে চলতে একটা পর্যায়ে আমাদের আসবে 99। এখন 99 এর পরে এই 9 এর চেয়ে বেশি কিছু লেখা পসিবল না, এই 9 এর চেয়েও বেশি কিছু লেখা পসিবল না, তখন আমরা কি করি? এইখানে চিহ্ন আরেকটা বাড়িয়ে দিই। এখানে ছিল 2টা চিহ্ন, দেন আমরা সেটাকে লিখতাম 100 বা 100। এইভাবে অ্যাকচুয়ালি আমরা কাজটা করে এসেছি না? তাহলে আমি দেখতেছি আমি যে কাজটাই করি না কেন, অ্যাকচুয়ালি টোটাল জায়গাতে আমরা ইউজ করতেছিলাম 10টা ইউনিক চিহ্ন, কি কি? 0 থেকে 9 পর্যন্ত। তাহলে যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে কয়টা ইউনিক চিহ্ন ব্যবহার করা হয় সেটাকে বলি আমরা সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি। যে কোনো একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি বা ইংলিশে বলে থাকি হলে আমরা বেজ, সেটা অ্যাকচুয়ালি কি জিনিস? যে ওই নাম্বার সিস্টেমে আমাদের ইউনিক সিম্বল কয়টা, ইউনিক সিম্বল বা চিহ্ন কয়টা, মানে আমাদের ইউনিক চিহ্ন যে কয়টা থাকবে সেটাকে আমরা বলি সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি। তাহলে আমাদের এই যে সংখ্যা পদ্ধতি, এইখানে আমাদের কয়টা ইউনিক চিহ্ন? 10টা ইউনিক চিহ্ন। এই জন্য আমাদের এই নাম্বার পদ্ধতি বা সংখ্যা পদ্ধতিকে আমরা বলে থাকি হলো দশমিক সংখ্যা পদ্ধতি।
তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি কেন বলি? কারণ এইখানে 10টা ইউনিক চিহ্ন, তার মানে হলো দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হলো কত? 10। ওকে, তাহলে বলো এতটুকু পর্যন্ত কি বিষয়টা আমরা সবাই বুঝতে পেরেছি যে আমরা ইউজ করতেছি যে সংখ্যা পদ্ধতি, যেটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি, তার বেজ হলো 10। কারণ কি? এই সংখ্যা পদ্ধতিতে 10টা ইউনিক চিহ্ন আছে, সেগুলা কি 0 থেকে 9 পর্যন্ত। ওকে, নাইস। এখন তাহলে আসো, শুধুমাত্র এই একটা সংখ্যা পদ্ধতি আছে, আর কি সংখ্যা পদ্ধতি নাই? এখন তোমরা আমাকে বলো তো, আমরা ক্লাস 8 থেকে একটা জিনিস পড়ে আসছি, কম্পিউটার শুধুমাত্র 2টা চিহ্ন চিনে। দেখি তোমরা কেউ লিখতে পারো কিনা? কম্পিউটার তো 2, 3 বুঝে না, কম্পিউটার তো 4, 5 বুঝে না। কম্পিউটার শুধুমাত্র কি কি বুঝে? এই তো, নাইস, সবাই অ্যান্সার দিচ্ছ। কম্পিউটার শুধুমাত্র বুঝতে পারে 0 আর 1। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে কম্পিউটার শুধুমাত্র চিনে 2টা চিহ্ন, একটা হলো 0 আর একটা হলো 1। আসলে 0 আর 1ও চিনে না, সে চিনে কি জানো? ভোল্টেজ চিনে। এটা একটু বলি কম্পিউটারের ক্ষেত্রে। আচ্ছা, আগে এই জায়গায় লিখি কম্পিউটারের ক্ষেত্রে বিষয়টা কি, সেটা আগে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। ফর কম্পিউটার, কম্পিউটার শুধুমাত্র 2টা চিহ্ন চিনে। আসলে চিহ্ন না, কম্পিউটার শুধু ভোল্টেজ দিয়ে কাজ করে। ভোল্টেজ কি রকম? আমরা 0 ভোল্ট বুঝি, আমরা 5 ভোল্ট বুঝি, আমরা ফিজিক্সে পড়ে আসছি, তাই না? সো আমাদের এরকম যে বিষয়, যদি কম্পিউটার দেখা গেছে একটা 0 ভোল্ট, সাধারণত 0 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত একটা ভ্যালু, এই ভ্যালুটাকে সে 0 হিসেবে চিনে। আর 5 ভোল্ট মানে 2 থেকে 5 ভোল্ট এই পর্যন্ত ভ্যালুকে সে আসলে চিনে হলো 1 হিসাবে। আর তুমি দেখবা যত আমাদের ডিজিটাল জিনিসপাতি আছে, কম্পিউটার হতে পারে, মোবাইল হতে পারে, সবগুলোই কিন্তু ম্যাক্সিমাম 5 ভোল্টে কাজ করে। তুমি দেখো বাসার যে আমাদের ফ্যান আর তোমার যে মোবাইল, দুটার মধ্যে পার্থক্য কি? ফ্যান হলো সরাসরি অল্টারনেটিং কারেন্ট বা সরাসরি কানেক্ট, লাইনের যে কারেন্ট যেটা আমরা বলি অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট, তার সাথে কানেক্টেড। বাট আমাদের মোবাইলের ক্ষেত্রে বিষয়টা কিরকম ভাবে হয়? সেখানে কিন্তু একটা অ্যাডাপ্টার দিয়ে আমরা চার্জ দিই। ওই অ্যাডাপ্টারে কিন্তু লেখা থাকে 220 ভোল্ট থেকে 5 ভোল্টে কনভার্ট করে। এই যে মানে আমাদের যত ডিজিটাল জিনিসপাতি আছে সবকিছু আসলে ভোল্ট দিয়ে কাজ করে। একটা হলো 0 ভোল্ট দিয়ে, আর একটা হলো 5 ভোল্ট দিয়ে। তাহলে এই যে আমরা ছোটবেলায় পড়ে আসছিলাম না, কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 চিনে। এই যে 0 ভোল্ট মানে 0 থেকে আসলে 0.8 ভোল্ট, এরকম একটা ভোল্টকে সে 0 হিসেবে চিনে। আর 2 থেকে 5 ভোল্ট বা 5 ভোল্ট এইটাকে সে আসলে 1 হিসেবে চিনে। তাহলে কম্পিউটার শুধুমাত্র চিনে হলো 0 আর 1 এই দুইটা সংখ্যাকে। তাহলে তখন আমাদের যে কোশ্চেন, তাহলে কম্পিউটার যদি চিনে 0 আর 1 কেবলমাত্র 2টা চিহ্ন, একটা হলো 0 একটা হলো 1, তাহলে ওইটা দিয়ে কি আমি 10 লিখতে পারবো না? কম্পিউটার দিয়ে কি আমি 100 বোঝাতে পারবো না? ওকে কি আমি 500 বোঝাতে পারবো না? পারবো। তাহলে কম্পিউটারের জন্য যে নাম্বার সিস্টেম, সে নাম্বার সিস্টেমকে আমরা বলি হলো বাইনারি নাম্বার সিস্টেম। কেন নাম্বার সিস্টেম, কেন বাইনারি বলি? কারণ সেখানে 2টা মাত্র চিহ্ন আছে, একটা হলো 0 আর একটা হলো 1। তাহলে এই যে আমাদের যে নাম্বার সিস্টেম, সেটাকে আমরা বলতাম দশমিক নাম্বার সিস্টেম, কারণ সেখানে আমরা 0 থেকে 9 পর্যন্ত 10টা চিহ্ন ইউজ করতাম। আর কম্পিউটারের যে নাম্বার সিস্টেম, সেটাকে আমরা বলি বাইনারি নাম্বার সিস্টেম, সেখানে 2টা ইউনিক চিহ্ন ইউজ করা হয়, দ্যাট ইজ 0 and 1। এখন তাহলে তোমরা বলতে পারো, তাহলে এইটাকে আমরা কি হিসেবে কাজ করতে পারি? এখন তাহলে দশমিকে আমি কয়েকটা সংখ্যা লিখি, 0 1 2 3 4 5 6। এইভাবে আমরা কি লিখতাম যখন সেটা 9 হয়ে যেত? আমি যদি লিখি 7 8 9, 9 লেখার পরে আমি তো আর বাড়াতে পারতেছি না, তখন আমি কি লিখতাম? এই 1টা নিতাম, দেন 0 লিখতাম, নেক্সট আমি 1 1 লিখতাম, এইভাবে 1 9 হয়ে গেলে 2 0 লিখতাম। এটা আমরা সবাই জানি। তাহলে এখন তোমরা জাস্ট একটু রেসপন্স করো, যদি আমার বাইনারি নাম্বার সিস্টেম যেখানে শুধুমাত্র আছে 0 আর 1, আর কোনো চিহ্ন নাই, তাহলে আমি প্রথমে লিখলাম 0, খুব ভালো কথা। এরপরে আমি লিখলাম 1, এটাও খুব ভালো কথা। এখন আমি কি 2 লিখতে পারবো? সবাই একটু চ্যাট বক্সে লেখো তো, আমার পক্ষে কি 2 লেখা পসিবল? না, পসিবল না, কারণ কম্পিউটার তো 2 চিনেই না। তাহলে আমি কি করতে পারি? এইখানে আমাদের মিনিংফুল সংখ্যা কি 0 না 1? অবশ্যই 1, তাই না? তাহলে আমি 1 লিখলাম এন্ড 1 এর পরে 0 লিখলাম। তাহলে এই যে সংখ্যা পদ্ধতি বাইনারি, এই বাইনারিতে 1 0 লেখা মানেই আসলে জিনিসটা হলো দশমিকের 2। তাহলে কম্পিউটার আসলে 2 কে কি হিসেবে চিনে? 1 0 হিসেবে চিনে। আসলে আমি আরেকটু বোঝার চেষ্টা করি। এখন তাহলে যদি আমি 3 লিখতে যাই, তাহলে আমি কি করবো? 0-র চেয়ে 1 একটু বাড়ানো পসিবল, তাহলে আমি এটাকে লিখলাম 1, 0টাকে বাড়াই 1। তাহলে এই যে 1 1, এইটাকে আমি বলতে পারি বাইনারিতে 1 1,
সেটা মানে দশমিকের 3। কিছুটা মনে হয় বুঝতে পারতেছে, তাই না? আচ্ছা, কিছুটা বুঝতে পারলে আমরা যদি এটাকে আরেকবার একটু রিক্যাপ করে নিই, যারা অনেকে একটু প্যারা খাচ্ছ। বাইনারি নাম্বার সিস্টেমে সে শুধুমাত্র দুইটা চিহ্ন চিনে, একটা হলো 0 আর 1। তাহলে 0 লিখলাম, 1 লিখলাম। এখন 1 এর পরে আমি তো 2 লিখতে পারতেছি না, কারণ 2 তো এই নাম্বার সিস্টেমে নাই, এখানে শুধুমাত্র আছে 0 আর 1। তাহলে আমি 2 লিখতে গেলে কি করব? এর পরবর্তী সংখ্যা লেখার জন্য মিনিংফুল সংখ্যা বা মিনিংফুল ডিজিট হলো 1, সে 1টাকে লিখলাম আর তার পাশে 0 লিখে দিলাম, তাহলে 1 0 হয়ে গেল। যেমন এখানে আমি 9 এর পরে কত লিখতাম? 1 0 লিখতাম। 9 এর পরে 1 0 কেন লিখতাম? 9 এর পরে আর কোনো চিহ্ন নাই, এখানে 1 এর পরে আর কোনো চিহ্ন নাই, তাই আমি লিখেছি হলো 1 0। তাহলে তার পরেরটা লেখার সময় আমরা লিখতেছিলাম কি? 1 1। তাহলে এখন তোমরা কি আমাকে বলতে পারো যে আমি যখন 4 যেটা দশমিকে, সেটাকে আমি বাইনারি কি হিসাবে লিখবো? এখন চিন্তা করে দেখো, এখানে 1 1, আর তো কিছু লেখা পসিবল না। আমি তো চাইলেই 1 2 লিখতে পারবো না, কারণ 2 তো নাই এখানে। এক্স্যাক্টলি, তখন তাহলে আমাকে ডিজিট আরেকটা বাড়াতে হবে। আমি লিখলাম হলো 1, দেন আমি দিলাম হলো 0। যেমন আমার যদি এখানে 99 হয়ে যেত, আমি তো আর কিছু করতে পারতাম না, সেখানে আমি কি লিখতাম? 1 0 0 100। তাহলে সবাই একটু বলো তো, আমরা বিষয়গুলো কি একটু একটু বুঝতে পারতেছি? মানে আমি এগুলো অনেকবার করলে আমাদের অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে, বাট এখন কি একটু একটু বুঝতেছি কিনা বলো আমাকে। আচ্ছা, ওকে, নাইস। তাহলে আসো আমরা যদি দেখি এই বিষয়গুলো কিরকম হচ্ছে। তাহলে আসো প্রথমে আমরা দেখি যে দশমিকের ক্ষেত্রে আমাদের 0 থেকে 9 10টা ডিজিট ছিল। তাহলে দশমিকের ক্ষেত্রে আমরা কি বলতাম? যে ফর ডেসিমাল, দশমিক ইংলিশ হলো ডেসিমাল, দশমিক সংখ্যা পদ্ধতি ইংলিশ হলো ডেসিমাল নাম্বার সিস্টেম। তার ক্ষেত্রে আমরা ইউজ করতাম হলো 0 থেকে 9 পর্যন্ত। তার মানে এর ক্ষেত্রে বেজ বা ভিত্তি সেটা কত? 10 ভিত্তিক সংখ্যা আমরা বলি, এই জন্যই সেখান থেকে নাম আসছে ডেসিমাল বা দশমিক। এখন আসলে বাইনারির ক্ষেত্রে আমরা শুধুমাত্র 0 আর 1 ইউজ করতাম, এই জন্য আমরা বলি বাইনারির ক্ষেত্রে বেজ হলো 2। এখন যেহেতু বেজ হলো 2, তার মানে এখানে আমি শুধুমাত্র 0 আর 1 লিখতে পারতেছি, তাহলে আমি লিখবো 0 1, নাইস। নেক্সট এর পরের সংখ্যাটা কিরকম হবে? আমার এখানে 0 আর 1 এর মধ্যে মিনিংফুল কোনটা? 1 অবভিয়াসলি, তাহলে 1 লিখলাম, নেক্সট আমি 0 লিখলাম। নেক্সট তারপরে আমাকে কি লিখতে হবে? 1 1, কারণ এর চেয়ে জাস্ট 0টাকে এক ঘর বাড়ালাম। এখন এর পরের সংখ্যাটা কি হবে? আমি 1 2 তো লিখতে পারবো না, তাহলে আমাকে কি 2 ঘরে আর থাকলে হবে না, 3 ঘরে যেতে হবে। 3 ঘরে গেলে আমরা লিখতেছি 1 0 0। তাহলে তোমরা কি আমাকে বলতে পারো, এখন আমি যদি 5 লিখতে যাই, যেটা হলো দশমিকে 5, তাহলে সেটা বাইনারিতে কত হবে? এক্স্যাক্টলি, সেটা বাইনারিতে হবে 1 0 1। এই যে 0টাকে এক ঘর বাড়াইছি। তাহলে এর পরের সংখ্যাটা কি হবে বলো দেখি? এর পরের সংখ্যাটা যদি আমি চিন্তা করি 1 0 1, তাহলে 1 কে তো আর বাড়ানো যায় না, তাহলে এই 0টাকে বাড়াই দিই, তাহলে আমি লিখতে পারি 1 1 0। তাহলে তার পরের সংখ্যাটা কি হবে? তার পরের সংখ্যাটা হবে 1 1 1। ইন্টারেস্টিং না কিভাবে হচ্ছে? জাস্ট আগের মতোই তো, জাস্ট এখানে যেহেতু শুধুমাত্র 0 আর 1 ছাড়া কাউকে চিনে না, এই জন্য আমি 0 আর 1 বাদে আর কাউকে লিখতেও পারতেছি না। তাহলে এখানে আমি লিখলাম 0 1 1 0 1 1, 2 ঘরে আর কিছু পসিবল না, দেন 3 ঘরে চলে গেলাম, কি লিখলাম? 1 0 0। দেন শূন্যকে এক বাড়ালাম, নেক্সট এরপরে আমি আরেক বাড়ালাম, আরেক বাড়ালে কি হবে? 1 0। নেক্সট আরেক বাড়ালাম, তাহলে কি হবে? 1 1 1। তাহলে বলো তো, আমি যদি আরেক ঘর পরে যেতে চাই বা এর পরবর্তী সংখ্যায় যেতে চাই, তাহলে কি আর 3 ঘরে থাকলে হবে? না, হবে না। তখন আমাকে কি করতে হবে? 4 ঘরে যেতে হবে। আর 4 ঘরে গেলে আমাদের জিনিসটা কিরকম ভাবে আসবে? 8 এর ক্ষেত্রে 1 0 0 0। এইভাবে অ্যাকচুয়ালি আমাদের বাইনারি সংখ্যাটা চলতে থাকে। তাহলে বাইনারি সংখ্যার জিনিসটা কি আমরা কি কিছুটা বুঝতে পারতেছি? সবাই আরেকবার একটু রেসপন্স করি, কারণ লাইফের প্রথম টাইম শিখতেছি তো আমরা, এই জন্য একটু প্যারা খাচ্ছ তোমরা। আস্তে আস্তে জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হবে, কারণ আরো অনেকগুলো উদাহরণ দেখলে জিনিসগুলো ক্লিয়ার হবে। এখন অনেকে আবার এটা বলতে পারে, ভাই আমি যদি আগে অনেকগুলো শূন্য দিয়ে দিই তাহলে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। তুমি বলো আগের শূন্যের কোনো দাম আছে? না, আগের শূন্যের কোনো দাম নাই। আমরা চাইলে আগে অনেকগুলো শূন্য দিতে পারি, এটা সমস্যা না। এই যে 1 1 কে আমি চাইলে 0 1 1ও লিখতে পারি, এগুলো প্যারা না। ওকে, আরো অনেকগুলো উদাহরণ দেখলে আমাদের আইডিয়া তখন ক্লিয়ার হবে। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে আমাদের ডেসিমাল হলো 10 ভিত্তিক সংখ্যা আর আমাদের বাইনারি হলো 2 ভিত্তিক সংখ্যা। তাহলে
আমরা যদি এর উপর এই জিনিসটাকে আরেকটু ডিটেলসে দেখি, যেটা হলো আরেকটু ভেঙে ভেঙে লেখা, এই দেখো মানে যা যা বলছি আমরা, এই যে তোমরা যে বলছিলা, এই দেখো প্রথমে আমাদের ছিল 0 1 2 3 4 5 6 7 8, এটা আমরা তো বুঝি। এই যে ব্র্যাকেটে ছোট করে আমাদের কি লেখা, ভিত্তি লেখা। এটা যেহেতু ভিত্তি লেখা, তার মানে আমি বুঝতেই পারতেছি এটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। এখানে হলো কি ভিত্তি 2 লেখা, আমি বুঝতেই পারতেছি এটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। এবার আসো দেখি, এইটা হলো কি আমাদের 0 এর চক্র। এই যে 0 এর চক্র, প্রথমটা এই ডান দিকেরটা, সেটা কি আমি 0 আর 1 এই দুইটা লিখতে পারি। এটা হলো 0, এটা হলো 1। নেক্সট তুমি চিন্তা করো তারপরে আমাদের কি হচ্ছে, মানে আগেরটাই আমি জাস্ট কথার মাধ্যমে আরেকবার রিক্যাপ করতেছি। নেক্সট তুমি চিন্তা করে দেখো, এই 0 আর 1 এর সাথে আর কিছু লেখা পসিবল না, তখন আমরা কি করব, বাম দিকের ঘরটায় যাব, গিয়ে আমরা কি করলাম, 1 লিখলাম, 0 লিখলাম, নেক্সট তারপরে আমরা লিখলাম 1 1। দুই ঘরে তো আর কিছু পসিবল না। নেক্সট সেখানে আমরা 3 ঘরে চলে গেলাম, সেটা আমরা লিখলাম 1 0 0, সেটা হলো কি, নেক্সট হলো 1 0 1, নেক্সট হলো 0 1 বাড়ানো শেষ, নেক্সট হলো আমরা এই দিকে শূন্যটা বাড়াচ্ছি, তাহলে কি 1 1 0 1 1 1। এই যে দেন যখন আমাদের 3 ঘরেও সবগুলা শেষ, নেক্সট আমরা 4 নম্বর ঘরে চলে গেলাম, সেটা কি হয়ে গেল 1 0 0 0, এইটা হলো আমাদের 8। তাহলে এতক্ষণ ধরে আমরা আগের পেজে যা করে আসলাম, এখানে যা সেটাই হলো আরেকবার রিক্যাপ দেখলাম। তাহলে সবাই একটু কুইকলি বলে ফেলো তো, যারা এর আগে বুঝতে আমাদের একটু প্যারা হচ্ছিল, এখন কি তারা আমরা বুঝছি কিনা। আচ্ছা, ওকে, নাইস। মানে এটা হলো কি আমাদের ডান দিকের ঘরটা দেখতেছি, যে ডান দিকের ঘরটা যদি বাড়ানো না যায়, প্রথম ঘরটা না বাড়াতে পারলে আমরা সেকেন্ড ঘরটা চিন্তা করি, সেকেন্ড ঘর না হলে থার্ড ঘর চিন্তা করি, তখনও না পারলে আমরা আরেকটা ঘর বাড়াই, মানে এইভাবে আমরা একটা একটা করে ঘর বাড়াতে থাকি, তাই না? আচ্ছা, তাহলে এখন আমাদের যে একটা বিষয়, আমরা কিছুক্ষণ আগে একটা জিনিস পড়ে আসলাম না, এমএসবি এলএসবি, তখন একটা কথা বলতেছিলাম বিট। বিট মানেটা কি? এই যে আমাদের 0 আর 1 এই দুইটাকে আমরা বলি হলো বিট। 0 আর 1 এইগুলাকে আমরা বলি হলো বিট। তাহলে এখন তুমি চিন্তা করে দেখো আমাদের বিটের বিষয়টা কিরকম। ধর আমি লিখলাম 0 0 0, তাহলে এখানে কয়টা বিট আছে? 3টা বিট আছে। যদি আমি লিখি 1 0 1 0, কয়টা বিট আছে? 4টে বিট আছে। তুমি 0 আর 1 এই দুইটাকে আমরা বলি অ্যাকচুয়ালি কি বিট। এখন আমাদের ইন্টারেস্টিং একটা বিষয়, অনেকে কিলোবিট নাম শুনছি। কিলোবিট জিনিসটা হলো কি, যদি আমরা ইউজ করি 10⁻³ বিট, মানে 1000টা বিট একসাথে রাখি, সেটাকে আমরা বলি কিলোবিট। সিমিলারলি 10⁶ বিট মানে সেটা মেগাবিট, 10⁹ মানে গিগাবিট, 10⁻12 মানে টেরাবিট। ওকে, সো এই যে আমাদের বিষয়গুলো, এত বিট করে আমাদের থাকতেছে কিলো, মেগা, গিগা, টেরা। তুমি অনেকে বলবা যে ভাইয়া বাসায় যে ইন্টারনেট লাইন যখন দেয় বা কানেকশন যখন দেয়, অনেকে বলে যে এত মেগাবাইট, এত গিগাবাইট। আমি যে হার্ড ডিস্ক কিনতেছি, আমার হার্ড ডিস্কটা হলো এত টেরাবাইট, আমার র্যামটা হলো 5 মেগাবাইট, মানে আরো বেশি থাকে 5 গিগাবাইট, 5 জিবি। তাহলে যে বাইট কথাটা মানে কি, ওইটা কি বিটের সাথে রিলেটেড? অ্যাকচুয়ালি সেরকম। আমরা বলি হলো 1 বাইট মানে হলো 8 বিট, তার মানে 8 বিট একসাথে থাকলে তাকে আমরা বলি হলো 1 বাইট। বিষয়টা বুঝতে পেরেছি? আচ্ছা, খুবই ভালো কথা। বাট একটা ইন্টারেস্টিং বিষয়, বাইট ক্যাপিটাল বি দিয়ে লেখা আর বিট হলো স্মল বি দিয়ে লেখা। তাহলে তুমি যদি দেখো যে বাসার আসলে ইন্টারনেট স্পিডের মধ্যে স্মল বি লেখা, তাহলে সেটা হলো মেগা বিট পার সেকেন্ড। এমবিপিএস বলে না, 8 এমবিপিএস, 10 এমবিপিএস। তাহলে তোমার যদি কখনো লেখা থাকে এমবিপিএস, তার মানে হলো প্রতি সেকেন্ডে তুমি এত মেগা বিট করে পাও। আর যদি কখনো লেখা থাকে এমবিপিএস, ক্যাপিটাল বি লেখা থাকে, তাহলে সেটা হলো মেগা বাইট পার সেকেন্ড। বুঝা গেছে? কারণ আমরা জানি 1 বাইট মানে হলো 8 বিট। তাহলে বাইট সম্পর্কে আমরা কিছুটা বুঝছি, বিট আর বাইট। ওকে, ওভারঅল সেটা আমাদের দরকার নেই, এমবিপিএস আমাদের দরকার নেই, আমরা নেটের স্পিড নিয়ে পড়তেছি না। তাহলে এটা বিট নিয়ে পড়ছি, বাইট নিয়ে আরেকটু ডিটেলসে দেখি। এই যে বাইট, তো বাইটের ক্ষেত্রে বিষয়টা তো আমরা জানি যে 1 বাইট মানে হলো, কেবলই বললাম 8 বিট। আর কিলোবাইটের বিষয়টা কিরকম, আমরা বলি যে 1 কিলোবাইট সেটা হলো 2⁻10 বাইট, মেগাবাইট হলো 2⁻20 বাইট, গিগাবাইট হলো 2⁻30 বাইট, টেরাবাইট হলো 2⁻40, পেটা হলো 2⁻50, এক্সা, যেটা হলো 2⁻70।
বলতে পারো ভাই এতগুলো মুখস্থ রাখা লাগবে, লাগবে না। টেরা পর্যন্ত তোমার নর্মালি মুখস্থ থাকে, তাই না? আমরা জানি কি কিলো, কিলোর পরে মেগা, মেগার পরে গিগা, গিগার পরে নর্মালি আমরা বলি টেরাবাইট, টেরাবাইট পর্যন্ত মনে রাখলেই তোমার এনাফ। এগুলো জাস্ট হলো কি তোমাকে লিস্ট আকারে দেওয়া। আবার অনেকে আবার আরেকটা কথা বলবা যে আচ্ছা ভাই এখানে 2 এর পাওয়ার কেন, 10 এর পাওয়ার লেখা উচিত না? যে কিলো মানে তোমার নর্মালি জানি হলো কি 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 মানে অলমোস্ট হলো 1000, বাট এখানে 1000-এর চেয়ে একটু বেশি। আসলে কেন এইভাবে কাজ করা হয়? ওই যে কম্পিউটার কেবলমাত্র 2টা জিনিসকে চিনে, একটা হলো 0 আর 1, মানে সবকিছু আসলে সে কি 2 এর পাওয়ার হিসেবে ক্যালকুলেট করে। এই জন্যই আমাদের 2 এর পাওয়ার হিসেবে জিনিসটাকে লেখা হয়েছে। বুঝা গেছে? কারণ কম্পিউটার ইউজ করে বাইনারি নাম্বার সিস্টেম, আর বাইনারির ক্ষেত্রে বেজ হলো কত 2, এই জন্য সবগুলোকে 2 এর পাওয়ার হিসেবে আসলে হিসাব নিকাশ করা হয়ে থাকে। ওকে, তাহলে বিট হলো শুধু 0 বা 1। ওকে, তাহলে বিট আর বাইট এই জিনিসগুলো আমরা বুঝছি। এখন তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম, তাহলে তার উপর বেস করে তোমরা কি আমাকে বলতে পারো এই সংখ্যাটা বাইনারিতে কত হবে? প্রথমত আসো একটু দেখার চেষ্টা করি। 10 10 তার মানে এই সংখ্যাটা একটা ডেসিমাল সংখ্যা বা দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা বা ইংলিশে বলি হলো ডেসিমাল নাম্বার সিস্টেম। তাহলে জিজ্ঞেস করছে এটা বাইনারিতে কত। তোমাদের এই জন্য দেখো একটা পোল লঞ্চ করা হয়েছে, তোমরা পোলে একটু সবাই রেসপন্স করো। আচ্ছা, এই যে 1 নম্বর পোলটা লঞ্চ করে দেওয়া হয়েছে, সবাই এই জায়গায় একটু রেসপন্স করো যে এটা হলো দশমিক সংখ্যা, এটা বাইনারিতে এর ভ্যালু কত হবে। আচ্ছা, সবাই একটু রেসপন্স করি, দেন আমরা ডিসকাস করব। আচ্ছা, আমরা মনে হয় পোলটা এন্ড করতে পারি। তোমরা খুব ফাস্ট রেসপন্স করতেছো, দ্যাট ইজ কোয়াইট নাইস। তাহলে পোলটা এন্ড করি। ম্যাক্সিমামই তোমরা দেখলাম সি নাম্বারে রেসপন্স করেছো। তাহলে এখন আমরা দেখার চেষ্টা করবো সি কি আমাদের কারেক্ট অ্যান্সার কিনা, তাই না? আচ্ছা, তাহলে আসো আমরা একটু দেখার চেষ্টা করি সি আমাদের কারেক্ট অ্যান্সার কিনা। তাহলে আমরা একটু আগে ব্যাক করি। আচ্ছা, আগে ব্যাক না করলে আমরা এখানেও লিখতে পারি, সমস্যা নাই। দেখি সবাই বুঝি কিনা, একবার রিক্যাপ হয়ে যাবে। আমরা প্রথমে লিখলাম 0, এটা হলো 1, একটু বাড়ালে 2, একটু বাড়ালে 3, একটু বাড়ালে এটা হলো 1 0 0, এটা হলো 4, 1 0 1, এটা হলো 5, 1 1 0, এটা হলো 6, 1 1 1, এটা হলো 7। আর তো লেখা পসিবল না, মানে এখানে বাড়ানো লাগবে। তার মানে 1 0 0 0 8, 1 0 0 এক ঘর বাড়ালাম 9, 1 0 1 0 10 এক্স্যাক্টলি। তার মানে আমাদের এটা বাইনারিতে কত আসবে? 1 0 1 0 বা সি নাম্বারটা। ওকে, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছি আমরা, তাই না? ওকে, খুব ভালো একটা বিষয়। তো এখন আমাদের যে বিষয়টা, অবশ্যই তোমাদের মাথায় একটা জিনিস কাজ করতেছে, ভাইয়া এইভাবে যদি আমাকে কেউ বলে 100-র বাইনারি কত হবে, এইভাবে গুনতে থাকবো, পরীক্ষাই তো শেষ না। অবশ্যই আমরা এরকম কোন টেকনিক দেখবো যেখানে আমরা দ্রুত যে কোনো একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারে সহজেই যেতে পারি, আমরা এগুলো পড়বো। বাট আমরা আরো কিছু জিনিসপাতি আগে একটু দেখে নেই। এখন একটা বিষয় বলতো, আমাদের মাথায় কি এইটুকু ঢুকতেছে, যেহেতু 10 ভিত্তিক একটা সংখ্যা হইতে পারে, মানে একটা সংখ্যার বেস 10 হইতে পারে, আবার 2 ভিত্তিক একটা সংখ্যা হইতে পারে যেটা হলো কি তোমার বাইনারি, তাহলে এরকম ভিত্তি যে কোনো কিছুই হইতে পারে। আমি চাইলে 5 ভিত্তিক একটা সংখ্যা কি বানাতে পারি বলতো? তোমাদের কি মনে হয়? মানে 5 ভিত্তিক সংখ্যা, 3 ভিত্তিক সংখ্যা, 6 ভিত্তিক সংখ্যা, যে কোনো বেজের বা যে কোনো ভিত্তির একটা সংখ্যা আমি বানাতে পারি না? যেমন তুমি চিন্তা করো, আমি যদি, মানে আমি অবশ্যই বানাচ্ছি না, মানে বোঝানোর জন্য জাস্ট, এরকম কোনো সংখ্যা আমি এখন আবিষ্কার করছি না। তো প্রথমে ধরো আমি এমন একটা সংখ্যা আবিষ্কার করতেছি যার বেজ হলো 4। আচ্ছা ঠিক আছে, জাস্ট মনে করো, লিখে রাখি, নাহলে পরে এটা আমরা বেশি সিরিয়াসলি নিয়ে ফেলবা। জাস্ট মনে করো আমরা হলো 4 ভিত্তিক একটা সংখ্যা চিন্তা করতেছি, 4 ভিত্তিক সংখ্যা। আচ্ছা, যদি 4 ভিত্তিক সংখ্যা হয় তাহলে বলতো সেগুলার ডিজিট মানে কি কি হইতে পারে? ইউনিক চিহ্ন কয়টা হইতে পারে? 4টা। কি কি? 0 1 2 3। এখন কম্পিউটার তো 4 বলে কাউকে চিনে না, তাহলে তোমরা কি আমাকে চ্যাট বক্সে লিখতে পারো? তাহলে যদি আমাদের 4 ভিত্তিক সংখ্যা হয় যার ইউনিক চিহ্ন হলো 0 1 2 3, তাহলে 0 1 2 3 আমি 4 লিখতে গেলে কি লিখবো?
সাবাস, এই দেখি সবাই বুঝতেছে, সাবাস। তাহলে আমাকে এই যে প্রথম মিনিংফুল ডিজিট যেটা 1 নিতে হবে, নেক্সট এই 0টা নিতে হবে। তাহলে এইটাই হলো আমাদের দশমিকের 4, এই 4 ভিত্তিক সংখ্যায় সেটা হলো 10। নাইস, এইভাবে চলতে থাকবে 1 1 1 2 1 3। আমি তো 1 4 লিখতে পারবো না, 1 4 না লিখে আমাকে লিখতে হবে 2 0। তাহলে এইটাই হলো 4 ভিত্তিক সংখ্যা। তাহলে এই জিনিসটাই আমাদের কাছে ক্লিয়ার, খুব ভালো লাগছে বিষয়টাতে, তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমাদের সংখ্যা পদ্ধতিকে আমরা যে কোনো ভিত্তির সংখ্যায় আমরা বানাতে পারি। আচ্ছা, চমৎকার। এবং এই জিনিসটাই আমরা এখন ডিটেলসে পড়ব। আমরা আরো কিছু ভিত্তিক সংখ্যা পদ্ধতি পড়ি, আরো 2টা সংখ্যা পদ্ধতি পড়ি। একটাকে আমরা বলি অক্টাল সংখ্যা পদ্ধতি, একটাকে আমরা বলি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এইটা আমরা কিছুক্ষণ আগে বলে আসলাম, এই জায়গায় আমরা জিনিসটা রিক্যাপ হয়ে যাবে আগের সবটুকুই। তাহলে দেখো, অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল এই নামটা শুনেই কি মনে হয়? 8 8 মনে হয় না? অক্ট মানে হলো 8। আর হেক্সাডেসিমাল, হেক্স মানে হলো 6, ডেসিমাল হলো 10। তার মানে কি 6 আর 10 দুইটাকে যদি অ্যাড করি আমাদের কত আসে? 16, 16। তাহলে অক্টাল হলো এমন একটা নাম্বার সিস্টেম যার ভিত্তি বা যার বেজ হলো 8, আর হেক্সাডেসিমাল এমন একটা নাম্বার সিস্টেম যার হলো বেজ হলো কত? 16 বা 16। ওকে ওকে, তাহলে আসো আমরা এই দেখি অক্টাল নাম্বার সিস্টেমটা দেখি আমরা বুঝতে পারি কিনা। সবাই একটু রেসপন্স করি। তাহলে এখানে আমাদের ইউনিক ডিজিট গুলো কত কত হবে? 0 1 2 3 4 5 6 7, 8টা হলো 0 থেকে 7 পর্যন্ত। বাট এখন তোমরা আমাকে বলো, আমি এই যে অক্টাল সংখ্যায়, অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমি কি 8 লিখতে পারবো? না, আমি 8 লিখতে পারবো না, কারণ আমার টোটাল চিহ্নই হলো 8টা, 0 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমার পক্ষে 8 লেখা পসিবল না। বাট আমি 8 এর বদলে কত লিখবো? এক্স্যাক্টলি, তাহলে তখন আমাকে নিতে হবে হলো এখানকার যে মিনিংফুল সেটা হলো 1, নেক্সট হলো 0, তাহলে 1 0, এইটার মানেই হলো 8। তাহলে নেক্সট আমি কত নিব? 1 1। এইভাবে জিনিসটা হলো আমাদের চলতে থাকবে, তাই না? এই তো সবাই বুঝতে পেরেছি, নাইস। তাহলে আবার যখন এটা হয়ে যাবে 1 7, 1 7 এর পরে তো আমি 1 8 লিখতে পারবো না, আমি লিখবো 2 0। এইভাবে ইনক্রিজ করে। বলো, এটা কি সবাই আমরা বুঝছি না? অক্টাল নাম্বার সিস্টেম। বাহ, চমৎকার। ওকে, তো এখন যদি আমরা আরেকটা নাম্বার সিস্টেম দেখি, যেটা হলো আমাদের হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। এখন আসো, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম কিছুক্ষণ আগেই বললাম তার বেজ হলো 16। তাহলে বেজ যদি 16 হয়, তাহলে সেখানে আমাদের কি কি লেখা যেতে পারে? লেখা যেতে পারে 0 1 2 3 4 5 6 7 8 9। কয়টা হলো? 10টা হয়ে গেছে না ইউনিক চিহ্ন, 0 থেকে 9 পর্যন্ত। এখন তোমরা আমাকে বলো, যদি আমি কি লিখি? 11 লিখি বা 10 লিখি, এই যে 10 যে লিখলাম, 10 কি লেখার কোনো মানে আছে? কারণ বেজ 8 মানে কি? 8টা ইউনিক চিহ্ন, 0 থেকে 7 8টা ইউনিক চিহ্ন। এর আগে যখন বেজ ছিল হলো কত? 10, তখন 0 থেকে 9 10টা ইউনিক চিহ্ন ছিল। যখন বেজ ছিল 2, তখন 0 আর 1 দুইটা ইউনিক চিহ্ন ছিল। তাহলে এখন আমাদের বেজ যখন 16, তাহলে আমাকে 16টা ইউনিক চিহ্ন থাকার কথা। কিন্তু আমার এখানে যদি 1 0 লিখি, তাহলে এটা কি ইউনিক হলো? আগের গুলো ইউজ হয়ে গেল না? এক্স্যাক্টলি, তার মানে আমাকে ইউনিক চিহ্ন ইউজ করতে হবে 16টা। এখানে আছে হলো 10টা, 0 থেকে 9, আর বাকিগুলো আমরা ইউজ করি A B C D E F। তার মানে এখানে যে 16টা ইউনিক চিহ্ন, দেখো তো 16টা হয়েছে কিনা? 0 থেকে 9 আর হলো A থেকে F। তাহলে এই যে 16টা ইউনিক চিহ্ন আমরা ইউজ করি। তাহলে 0, এখানে 8 9, তাহলে A মানে আসলে 10, B মানে 11, C মানে হলো 12, D মানে 13, E মানে 14, F মানে 15। তাহলে এর পরেরটা আমি কি লিখবো? F এর পরে 15 পরে আমি যখন 16 লিখতে যাব, 16 কিভাবে জানি লিখতে হবে? এক্স্যাক্টলি, 16 যদি আমি আবার লিখতে যাই, তখন আমি এর পরে আমাকে আবার ইউজ করতে হবে কি? এখানকার মিনিংফুল ডিজিট 1, নেক্সট হলো 0। তাহলে এখানে 1 0 মানেই হলো 16, নেক্সট 1 1 মানে 17, 1 2 মানে 18। আবার যখন আমাদের হয়ে যাবে 1 F,
1f এর পরে আমাকে লিখতে হবে 20। এইভাবে জিনিসটা হলো আমাদের আগাতে থাকে। তাহলে বিষয়টা কি সবাই বুঝতে পারতেছি? অবশ্যই আমাদের মনে এই কোশ্চেন, ভাইয়া এত নাম্বার সিস্টেম শিখে কি লাভ, আমাদের দশমিক শিখলেই হয়। বাইনারি শিখতে হচ্ছে কারণ কম্পিউটার শুধুমাত্র বাইনারি বুঝে। এখন অনেক বড় বড় কোড লেখার ক্ষেত্রে বা বিভিন্ন রকম সাংকেতিক চিহ্ন লেখার ক্ষেত্রে এই অক্টাল এবং হেক্সাডেসিমাল ইউজ করা হয়। বিশেষ করে হলো কি তোমার বৈজ্ঞানিক অনেক গবেষণার জন্য, সায়েন্টিফিক রিসার্চের জন্য অক্টাল নাম্বারটা ইউজ করে। আর অনেকে আমরা আইপি অ্যাড্রেসের নাম শুনছি না, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, এরকম বিভিন্ন রকম অ্যাড্রেসের নাম শুনছি, মানে মোবাইল বা যে কোনো একটা ডিভাইসের হলো কি অ্যাড্রেস। এইসব জিনিসপাতি লেখার জন্য হলো আমরা ইউজ করি হলো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। আমরা যখন চ্যাপ্টার 4 পড়বো তখন এই আইপি অ্যাড্রেস এগুলো নিয়ে ডিটেলসে পড়াশোনা করব। আচ্ছা, মাঝখানে একজন একটা জিনিস বলছে যে ভাইয়া তাহলে এইখানে 17 কিভাবে লিখবো। আমি জিনিসটাকে আরেকবার একটু রিক্যাপ করে দিই। হেক্সাডেসিমাল নাম্বারটাই 0 1 2 3 4 5 6 7 8 9, 10টা ডিজিট গেল, এ বি সি ডি ই এফ, মানে এখানে 15 পর্যন্ত গেছে, এফ মানে তো 15, তার মানে 16 লিখতে হলে আমাকে কি লিখতে হবে, এই যে 1 লিখলাম আর 0, মানে আবার প্রথম থেকে শুরু করতে হয়। তাহলে এটা হলো 16। তাহলে আমাদের 1 1 কত আসবে, এটা মানে হলো 17, 1 2 মানে 18। এইভাবে আমাদের জিনিসটা চলতে থাকবে। চলতে চলতে যখন আমাদের 1f আসবে তার পরের সংখ্যাটা আসবে 20। এইভাবে চলতে চলতে যখন 2f আসবে তার পরের সংখ্যাটা আসবে 30। আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা, তাহলে আসো যদি আমরা এগুলো তো অবশ্যই টোটালি একসাথে দেখার চেষ্টা করব এই জায়গাতে। তাহলে আসো দেখা যাক এখন সবগুলো নাম্বার সিস্টেম আমরা একসাথে পড়ব। আগে দশমিকটা লিখে নেই। 0 1 2 3 4 5 6 7 8, আরো দুইটা লিখে রাখি, 9 10। ওকে, তাহলে এইবার আসো দেখো আগের গুলোর সাথে আমরা বুঝতে পারি কিনা। এবার দেখো বাইনারি যদি আমরা লেখার চেষ্টা করি, বাইনারিতে আমরা কোনটা ইউজ করব, 0 আর 1। দেখো রিলেট হয় কিনা। এখানে আছে শুধুমাত্র 0 আর 1। দশমিকে হলো 0 থেকে 9 পর্যন্ত। তাহলে আমি লিখলাম 0 1। এরপরটা কত আসবে, 2, মানে দশমিকের যেটা 2 সেটা বাইনারিতে কত, 1 ঘর বাড়ালে 1 0, কারণ এখানে 1 আর 0 ছাড়া আর কিছু নাই। নেক্সট লিখলে 1 1, নেক্সট হলো 1 0 0 3 ঘরে, নেক্সট হলো 1 0 1 1 1 0 1 1 1, 3 ঘরে আর কিছু পসিবল না। নেক্সট আমরা কি লিখবো, 1 0 0 0, যেটা মানে হলো 8। 9 মানে কি হবে, 1 0 0 1, আর 10 মানে 1 0 1 0। নাইস, এই তো শেষ। তাহলে দশমিক আর বাইনারি আমরা ভালো মতো বুঝছি। নেক্সট আমরা যদি চিন্তা করি হলো আমাদের কাকে নিয়ে, আমাদের অক্টাল নাম্বার নিয়ে, যেটা হলো কত, 0 থেকে 7 পর্যন্ত তার হলো ইউনিক চিহ্ন। তাহলে আমি 0 লিখতে পারি, 1 2 3 4 5 6 7। আমি তার 8 লিখতে পারবো না, তাহলে 8 এর বদলেই আমাদের লিখতে হবে 1 0, তারপরে 1 1 1 2, এইভাবে চলতে থাকবে। তাহলে আশা করি আগের চেয়ে আইডিয়া অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের। এরপরে যখন আমরা যদি ইউজ করতে চাই হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, সেই ক্ষেত্রে আমরা ইউজ করি হলো কাকে, 0 থেকে 9 পর্যন্ত আর হলো a থেকে f পর্যন্ত। তাহলে আসলে লিখি 0 1 2 3 4 5 6 7 8 9। আমি তো 10 লিখতে পারবো না, তাহলে 10 লেখার বদলে তখন সেই জায়গায় আমাকে লিখতে হবে a। সিমিলারলি বি সি ডি ই এফ, নেক্সট হলো আমাকে লিখতে হবে 1 0। তাহলে মোটামুটি 4টা নাম্বার সিস্টেমের একটা কম্পেয়ার করলাম। তাহলে আমাদের নাম্বার সিস্টেম যে বিভিন্ন বেজের হইতে পারে, বিভিন্ন ভিত্তির হতে পারে, এন্ড সেগুলা কিভাবে কাউন্ট করতে হয়, গণনা করতে হয়, সেটাকে আমরা সবাই বুঝছি। একটু কুইকলি রেসপন্স করো, কারণ মাঝখানে অনেকে প্যারা খাচ্ছিলাম বিভিন্নটা নিয়ে, বাট এখন আমরা সবগুলা সামারাইজ করে ফেলছি। ওকে, নাইস, কুল। মানে একই জিনিস আমাদের বহুতবার রিক্যাপ করা হয়ে গেছে, মানে প্রত্যেকটা পেজে মানে আমরা 2-3 বার করে রিক্যাপ করছি। তাহলে টোটাল এই জিনিসটা আমরা 6-7 বার রিক্যাপ হয়ে গেছে। ওকে, এন্ড তোমরাও ক্লিয়ার, নাইস, চমৎকার। তো আসো আমরা একটা কুইজ দেখি, কুইজ 2। তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে এটার রেসপন্স করো। সে তোমাদের আরেকটা পোল লঞ্চ করা হচ্ছে, ধীরে সুস্থে সবাই একটু রেসপন্স করো। তোমাদেরকে হিউজ ফাস্ট, পোল লঞ্চ করার আগেই রেসপন্স করো, সবাস।
মানে ধীরে সুস্থে করো, ঠান্ডা, ঠিক আছে? হ্যাঁ, দশমিকের ইংলিশ হলো ডেসিমাল, কেমন? আচ্ছা, মাঝখানে অনেকের একটা কোশ্চেন আছে যে ভাই আইসিটি আমরা কোন বই ফলো করব। আমরা কিন্তু মোটামুটি ওরিয়েন্টেশন ক্লাসে বলেছি, বা যেটা আমরা অ্যাকচুয়ালি আইসিটির ক্ষেত্রে দেখব, তোমাদের ক্লাসগুলো আমরা এমনভাবেই সাজানোর চেষ্টা করছি তোমার যতটুকু নলেজ দরকার মানে এইচএসসির জন্য অ্যান্ড টোটাল আইসিটির বিষয়ে সবগুলো আমরা ক্লাসে তোমাদের কভার করার বা কমপ্লিট করার আমরা ট্রাই করব। মানে সেভাবে আমাদের লেকচার প্ল্যানটা ডিজাইন করা। আর পাশাপাশি তুমি যে কোনো একটা বই, পাশাপাশি উদ্ভাসে প্যারালাল টেক্সট আছে, এবং যে কোনো বই তুমি একটা ফলো করলেই তোমার একটা ভালো প্রিপারেশন হয়ে যাচ্ছে। পাশাপাশি পরীক্ষাগুলো ডেইলি এগুলো তো তুমি দিচ্ছই, তো এগুলো করলেও খুব ভালো একটা প্রিপারেশন তোমার হয়ে যাচ্ছে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আসো যে আমরা যদি এই পোলটা ক্লোজ করি, এন্ড করি, এবং আমরা তোমাদের সাথে ডিসকাস করি যে এটার অ্যান্সার কি হবে। ওরিয়েন্টেশন ক্লাসটা মনে হয় ফেসবুকে আছে, আপলোড করা আছে, এবং তোমাদের পোর্টালেও মনে হয় আপলোড করা থাকার কথা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো দেখি আমরা হেক্সাডেসিমাল ডি। ওকে, তাহলে আসো লেখার চেষ্টা করি হেক্সাডেসিমাল ডি মানে কি। আসলে নর্মালি আমাদের এ মানে কত ছিল ডেসিমালে বা দশমিকে 10, তাই না? এটার মানে হলো দশমিকে 10। আচ্ছা, এটা আমাদের লেখে কিভাবে জানি? লেখে হলো এই জায়গায় ব্র্যাকেট দিয়ে স্মল করে যদি আমরা কোনটা লিখি, এখানে যদি 16 লিখি, এটা মানে হলো হেক্সাডেসিমাল। আমি এই যে 10 লিখতেছি, এখানে যদি আমি 10 লিখি, তার মানে এটা হলো ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। তো নেক্সট আমি যদি জিনিসটা সিমিলারলি চিন্তা করি, বি মানে হলো কত 11, সি মানে হলো কত 12, ডি মানে হলো কত 13। আচ্ছা, খুবই ভালো কথা। এগুলো হলো আমাদের হেক্সাডেসিমালে আর এগুলো হলো আমাদের ডেসিমালে, তাই না? তাহলে আমাদের ডি এর অ্যান্সার ডেসিমালে কত 13। বাট প্রবলেম হলো আমাকে কোশ্চেনে কি বলছে ডেসিমালে, আমাকে কোশ্চেনে জিজ্ঞেস করছে অক্টালে কত। তাহলে আমরা এইটা কিভাবে বলতে পারি বা এইটা কিভাবে আমরা বলবো? তাহলে আসো আমি এটা দেখার চেষ্টা করি। আমরা নর্মালি জানি হলো কি আমাদের অক্টালের ক্ষেত্রে কিরকম ভাবে বিষয়গুলো আসে, 0 থেকে 7 পর্যন্ত। আগের পেজে দেখি আমরা, এই যে 7 পর্যন্ত। তাহলে 7 অক্টাল ভ্যালু কত 7। আমরা যদি 8 লিখি, 8 তো লিখতে পারবো না, লিখবো 10। 9 মানে হলো কি 11, 10 মানে হলো কি 12। তাহলে দশমিকে 10 মানে হলো 12 অক্টালে। তাহলে এই 10 মানে হলো 12 অক্টালে 8। এটা তো বুঝলাম, তাই না? তাহলে যদি আমি বাড়াতে থাকি তাহলে কত হবে 13, দশমিকের 11 মানে এখানে 13, দশমিকের 12 মানে এখানে 14, দশমিকের 13 মানে এখানকার 15 অক্টালে। তাহলে আমরা দেখো তো আমাদের ম্যাক্সিমামই দেখলাম তোমরা ঠিকঠাক কারেক্ট অ্যান্সার দিয়েছো যে আমাদের হেক্সাডেসিমালে যেটা হলো ডি সেটা দশমিকে 13 আর অক্টালে হলো কত 15। তাহলে আমাদের অ্যান্সার হবে এ নাম্বারটা 15। সবাই নিশ্চয়ই আমরা বিষয়টা বুঝতে পেরেছি, রাইট? কুল, সহজ না? এতটা বলতেছে ভাই এটা সহজ কেমনে হলো? আমাকে যদি এখন এই জায়গায় 100 বলে, আমাকে যদি এখন এই জায়গায় 200 বলে, এখানে যদি ডি 3টা থাকে ডি ডি ডি, তাহলে আমি তখন কিভাবে বের করব? আমি এইভাবে গুনতে থাকলে আমার পুরো পরীক্ষাই শেষ হয়ে যাবে। অবভিয়াসলি আমরা সেইভাবে বের করব না, এইভাবে গুনে গুনে কাজ করব না। জাস্ট আমরা গুনতে পারি, বের করতে পারি, এই জিনিসটা আমরা পারি। বাট হ্যাঁ, অবশ্যই আমরা এমন তার মানে জিনিস আমাদের দেখতে হবে যে জায়গাতে আমরা যে কোনো একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটাই সহজেই যেতে পারি। সেটা হলো আমরা এখন দেখার চেষ্টা করব, যেটা হলো একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। সেটা আমাদের আজকের ক্লাসের সেকেন্ড পার্ট। এখন আমরা দেখব সেটা। তাহলে এখন আমরা কি দেখব? যে দশমিক সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমাদের এখনকার লক্ষ্য যে কোনো একটা থেকে বাকি সবগুলোতে ট্রান্সফার করা, মানে সবগুলো থেকে সবগুলাই কনভার্সন আমরা করব বা রূপান্তর করব, বা সবগুলো থেকে বাইনারি, বাইনারি থেকে অন্যগুলা, তার মানে সবগুলো কনভার্সন আমাদের করতে পারতে হবে বা আমরা করতে চাচ্ছি অ্যাকচুয়ালি। ওকে, তাহলে এইটা হলো আমাদের এখনকার টার্গেট। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি চলো আমরা দেখি। তাহলে আমরা প্রথমে আজকের ক্লাসে যতটুকু আমরা শিখবো, আজকের ক্লাসে আমরা শিখবো দশমিক থেকে বাকি সব কিছুতে কনভার্সন, আর এর পরবর্তী ক্লাসে আমরা শিখবো বাকি কনভার্সন গুলা। তাহলে চলো আমরা প্রথমে দেখি
দশমিক থেকে ডেসিমাল থেকে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে আমরা কিভাবে যেতে পারি। এক্ষেত্রে একটা রুল আছে, রুলটা আমরা বলি ইন্টিজার বা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যে জিনিসটা ফলো করি, আমরা ভিত্তি দ্বারা বা বেস দ্বারা সংখ্যাটাকে ভাগ করতে থাকি এবং ভাগটা কতক্ষণ পর্যন্ত করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমাদের ভাজ্য শূন্য না হচ্ছে। জানি বাংলা কথাবার্তাগুলো আমাদের জন্য একটু কনফিউজিং, আমরা প্র্যাকটিক্যালি দেখবো, বাট আগে একটু কথাগুলো বলে নেই। প্রতি ধাপে আমরা ভাগশেষগুলোকে সংরক্ষণ করি, আর নেক্সট হলো আমরা সংরক্ষিত ভাগশেষগুলোকে নিচের দিক থেকে উপরের দিকে সাজিয়ে লিখি। ওকে, তাহলে আসো বিষয়টাকে আমরা দেখি আমাদের মিলে কিনা। আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম 10 একটা বাইনারি ছিল, অনেকে আমরা পোলে ভোটও দিয়েছি তাই না, বা কুইজটা আমরা অ্যান্সার করেছি। তো দেখি 10 বাইনারি কিভাবে বের করতে হয়, 10। তাহলে আমার প্রথম যে বিষয়টা, ভিত্তি দ্বারা সংখ্যাটিকে ভাগ করব। তাহলে আমি 10, এটা একটা দশমিক সংখ্যা, এটাকে যদি আমি বাইনারি করতে যাই, সবাই একটু কুইকলি আমাকে বলে ফেলো তো যে বাইনারির ক্ষেত্রে বেস কত। এটা তো আমরা সবাই পারি এখন তাই না। বাইনারির ক্ষেত্রে আমাদের বেস হলো 2। ওকে, নাইস। তাহলে আমি যদি বাইনারিতে কনভার্ট করতে চাই, তাহলে বাইনারির বেস 2, সেটা দিয়ে আমি ডিভাইড করতে থাকবো। ওকে, তাহলে এখন যদি আমি ডিভাইড করতে যাই, তাহলে কত আসে, 5 দুগুণে 10, রাইট। আমি 5 আসতেছে। এখন বলো আমার কি কোনো ভাগশেষ আসতেছে? না, আমার ভাগশেষ আসতেছে না, আর কিছু না আসা মানে হলো 0। আমি লিখলাম আমাদের ভাগশেষ হলো 0। তো লিখে দিই এটা হলো আমাদের ভাগশেষ বা রিমাইন্ডার। ওকে, নেক্সট হলো আমি যদি আবার 2 দিয়ে ভাগ করতে যাই, আমরা জানি 2 × 2, 2 দুগুণে 4, আমাদের হাতে কি থাকতেছে, 1 থাকতেছে, বা বলতে পারি ভাগশেষ হলো 1, তাই না। ওকে, নাইস। নেক্সট আমি যদি আবার 2 দিয়ে ভাগ করতে যাই, তাহলে এখন খুব সুন্দরভাবে আসে 2 × 1 = 2, আমার কোনো ভাগশেষ থাকে না, মানে 0। আমি যদি আবার ভাগ করতে চাই 2 দিয়ে 1 কে, 2 তো 1 এর মধ্যে যায় না, তার মানে ভাগফল হলো 0, আর ভাগশেষ থেকে যায় হলো 1। তাহলে আমাকে এইটাই বলছে সংরক্ষিত ভাগশেষগুলো নিচে থেকে উপরের দিকে সাজিয়ে রাখলে যে সংখ্যাটা পাওয়া যায়, তাই হলো আমাদের রূপান্তরিত সংখ্যা। তাহলে এখন যদি আমি খুব সুন্দরভাবে নিচের দিক থেকে উপরের দিকে যাই, তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হলো 1010। এটাকে আমরা বলতেছি হলো বাইনারি। কার বাইনারি? 10.10 এর বাইনারি। তাহলে বলো জিনিসটা কি মিলে গেছে? ওকে, নাইস। এন্ড এই যে আমাদের যে নিচের দিকের যে সংখ্যাটা, সেটাকে আমরা বলি হলো এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে এটা সবার বামে থাকবে। আর উপরের দিকের যে সংখ্যাটা, সেটাকে আমরা বলি এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট বা লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, সেটা সবার ডান দিকে থাকবে। তাহলে এইটা হলো আমাদের টোটাল বিষয়টার একটা সামারাইজেশন। আমি যদি টোটাল জিনিসটাকে আগে একবার রিক্যাপ করে নিই, দেন তোমাদের কাছে আস্ক করবো তোমরা বুঝছো কিনা। সেটা হলো যে প্রথমে 10, এটাকে আমি কি করতে চাচ্ছি, 10 হলো আমাদের একটা দশমিক সংখ্যা, সেটাকে আমি বাইনারিতে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে রুলটা কি, বাইনারির যে বেজ সেটা হলো কত, 2 দিয়ে ভাগ করতে যাচ্ছি। তো 2 দিয়ে ভাগ করতেছি, ভাগফলটা নিচে লিখলাম, আর ভাগশেষটাকে ডান পাশে আমি সেভ করে রাখলাম। তো 2 দিয়ে 10কে ভাগ করলে আসে হলো ভাগফল 5, ভাগশেষ 0। দেন যদি আমি এই কন্টিনিউয়াসলি ভাগ করতে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগফলটা 0 না হচ্ছে। আমি দেখলাম যে আমাদের ভাগফল 0 হয়ে গেছে, মানে একে তো আর ভাগ করা যাচ্ছে না। তাহলে আমাদের তখন নিচ থেকে উপরের দিকে যে ডিজিটগুলা বা বিটগুলা, সেগুলোকে যদি আমি বাম থেকে ডান দিকে লিখি, তাহলে আমি আমার বাইনারিটা পেয়ে যাই। এই যে দেখো আমার বাইনারিটা আমরা পেয়ে গেছি। তাহলে এখন বলো তো এই যে রুলসটা বা যেটা আমরা যেভাবে করলাম, এটাকে আমরা সবাই বুঝতে পেরেছি? মোটামুটি বুঝছি কিনা তাহলে বলো, কারণ আমরা আরো তো অনেকগুলো এক্সাম্পল দেখবো, দেখতে দেখতে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, খুব ভালো একটা বিষয়। তাহলে আসো এইটা যদি আমরা একটা উদাহরণ দিয়ে করি, ভগ্নাংশটা একটু পরে দেখি, আগে একটা উদাহরণ দেখার চেষ্টা করি। যে ডেসিমাল 24, মানে 24কে বাইনারি সংখ্যায় রূপান্তর করো। তাহলে 0.24কে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে বলা হয়েছে। তোমাদেরকে আমি 1 মিনিট টাইম দিই, এই 1 মিনিট তোমরা একটু ট্রাই করো, দেন আমরা সবাই মিলে একসাথে করব। দেখি তোমরা কতটুকু পারো, দেন আমি তো করেই দিব। তোমরা 1 মিনিট একটু ট্রাই করো। অনেকে দেখি এখনই অ্যান্সার দিয়ে ফেলতেছে, নাইস তো। আচ্ছা, আমরা আরেকবার একটু ট্রাই করো, দেন আমরা এটা দেখবো এটা অ্যান্সার কি হবে। আচ্ছা, তো অনেকেই দেখলাম অ্যান্সার দিয়ে ফেলছো, নাইস তো। তাহলে আসছে এখন আমরা একটু ট্রাই করি সবাই মিলে। এখন আসো দেখো একটু সবাই, আমরা এটাকে কি করব,
2 দিয়ে ভাগ করতে যাব। কেন 2 দিয়ে? কারণ বাইনারি। তো 2 দিয়ে যদি আমি ভাগ করতে যাই তাহলে আমার কত আসবে? 12, তাই না? 12 দুগুণে 24, ভাগফল হলো 12 আর ভাগশেষ হলো কত? 0। খুব ভালো কথা। নেক্সট আমি যদি সেম কাজটা করতে থাকবো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমাদের এই ভাগফলটা 0 না হয় বা যাকে ভাগ করতে চাবো সে 0 না হয়। তাহলে আবার 2 দিয়ে ভাগ করতে গেলে 6, 6 দুগুণে 12, ভাগশেষ 0। 2 দিয়ে ভাগ করতে গেলে 3 দুগুণে 6, ভাগশেষ 0। চমৎকার, তাই না? তাহলে আমরা যদি আবার 3 কে 2 দিয়ে ভাগ করতে যাই তাহলে আমাদের ভাগফল কত আসবে? 1, ভাগশেষও কিন্তু 1, তাই না? আবার যদি আমরা এটাকে 2 দিয়ে ভাগ করতে যাই তাহলে আমাদের 1 কে তো আর 2 দিয়ে ভাগ করা পসিবল না, ভাগফল হয়ে যায় 0 এন্ড আমাদের ভাগশেষ হয় হলো 1। ওকে, তাহলে এই যে আমি পেয়ে গেছি আমাদের ভাগফল 0 হয়ে গেছে। সো আমি আর এটা করব না। তাহলে দেন আমি যদি নিচ থেকে উপরের দিকে যাই, অনেকে বলছে ভাই নিচ থেকে কেন উপরের দিকে যাব? কারণ হিসাব করলে নিচটাই হলো কি আমাদের এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর উপরেরটা হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো সাজায় লিখতে গেলে আমাদের নিচ থেকে উপরের দিকেই যেতে হচ্ছে। তাহলে আমাদের সংখ্যাটা আসতেছে হলো কি 11000, এই যে 2, এই যে সংখ্যাটা খুব সুন্দরভাবে বাইনারিতে কনভার্ট হয়ে গেছে। কোনটা বাইনারিতে কনভার্ট হয়ে গেছে? দশমিকে, যেটা ছিল হলো 24। তাহলে আমরা এই যে সুন্দরভাবে দশমিক থেকে বাইনারিতে কনভার্সনটা পারি। সবারই দেখলাম হয়ে গেছে, সাবাস, নাইস। ওকে, এখন একটা খুব ভালো কথা তোমরা যেটা বলছো যে এখন এইখানে যদি 24 না থেকে দশমিক থাকতো তাহলে আমরা প্যারা খেয়ে যেতাম না। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে পার্টটা দেখলাম সেটা হলো কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাহলে এখন আমরা একটু দেখার চেষ্টা করি ভগ্নাংশের ক্ষেত্রে কত হয়। ওকে, তাহলে আসো আমরা একটু দেখার চেষ্টা করি যে ভগ্নাংশের ক্ষেত্রে বিষয়টা কিরকম হবে। তাহলে এবার একটু দেখি ভগ্নাংশের ক্ষেত্রে আমরা আগে যেটা কি করছি, ভিত্তি দিয়ে ভাগ করেছি। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ভিত্তি দিয়ে গুণ করব এবং প্রতি ধাপে প্রাপ্ত ভগ্নাংশটিকে আবার ভিত্তি দ্বারা গুণ করতেই থাকবো। তার মানে আমাদের ভগ্নাংশ যে পার্টটা থাকবে সেটাকে আমরা গুণ করতে থাকবো এবং প্রতি ধাপে আমাদের যে গুণফলের পূর্ণাংশটাকে আমরা সংরক্ষণ করতে হয়, এটা হলো রুল। আর এইভাবে প্রাপ্ত ভগ্নাংশের গুণ চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ ভগ্নাংশটি 0 হচ্ছে। নেক্সট হলো এইটার যে পূর্ণাংশগুলা বা র্যাডিক্স পয়েন্ট দিয়ে উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখতে হবে। তার মানে আমাদের ভাগের ক্ষেত্রে আমরা কি করতেছিলাম, নিচের দিক থেকে উপরের দিকে সাজিয়ে লিখতেছিলাম, কারণ ভাগ করতে করতে আমরা 0-তে পৌঁছাচ্ছিলাম। আর আমাদের কিসের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে উপরের দিক থেকে নিচের দিকে আমাকে সাজিয়ে লিখতে হচ্ছে। কারণ প্রথমে যে আমি ভাগফলটা পাচ্ছি সেটা হলো বেশি ইম্পর্টেন্ট, নিচের দিকের গুলো কম ইম্পর্টেন্ট, এই কারণে আর কি। তো আগের যে অনেকে একটা কোশ্চেন করছিলাম আগের স্লাইডে যে ভাইয়া নিচের দিকেরটা এমএসবি কেন আর উপরের দিকেরটা এলএসবি কেন? কারণ ভাগ করতে করতে এই জায়গায় চলে আসছে না, এন্ড আমাদের বাম দিকেরটা বা সবচেয়ে বামে যেটা থাকে সেটাই আমি সবার পরে পাচ্ছি। কিরকম ভাবে তোমাকে আমি একটা জিনিস দেখাই জাস্ট। ধরো আমরা যদি কখনো লেখি হলো 1 1 1 2 3 4 1 2 3 4, এখন ধরো আমরা যদি এটাকে 10 দিয়ে ভাগ করতে করতে থাকি তাহলে 10 দিয়ে ভাগ করলে প্রথমে আমি কাকে পাবো বলতো? ভাগশেষ কাকে পাবো? 4 কে না? তারপরে কাকে পাবো? 3 কে না? তারপরে কাকে পাবো? 2 কে না? সবার পরে কাকে পাবো? 1 কে না? তাহলে সবার পরে আমি যাকে পাচ্ছি অ্যাকচুয়ালি সেই কি সবচেয়ে গুরুত্বপূর্ণ না? এই জন্যই আমাদের নিচের দিকে যেটা আমরা পেয়েছিলাম সেটাই আসলে আমাদের এমএসবি। ভেরি গুড কোশ্চেন ছিল এটা, বাট আশা করি কোশ্চেনটা বুঝছো। কোশ্চেনটা ভালো লাগছে যে কেন ভাইয়া নিচেরটা হলো এমএসবি আর উপরেরটা এলএসবি। আচ্ছা যাই হোক, আমরা তাহলে ভগ্নাংশ পার্টটা একটু দেখে নিই। আমরা বললাম ভগ্নাংশের ক্ষেত্রে ভিত্তি দ্বারা গুণ করতে হয়, তাহলে আসো আমরা গুণ করি। ধরো আগে একটা সংখ্যা নেই, আমি লিখলাম হলো 0.25। এই যে এখন তো ভাই যথেষ্ট বিপদ, তাই না? 0.25 এটা হলো আমাদের দশমিকে। তাহলে একে আমি কিভাবে বাইনারিতে কনভার্ট করব? আমাদের রুলটা কি? আমরা কি করব? ভিত্তি দ্বারা গুণ করতে থাকবো। তাহলে আসো আমরা 2 দিয়ে গুণ করি। 2 দিয়ে গুণ করলে কত আসে? 0.5। 0.5 মানে আসলে কি 0.5। এই যে 0 হলো আমাদের পূর্ণ সংখ্যা, ওকে আমরা সেভ করে রাখতেছি। আর এই যে দশমিক পার্ট 0.5, এই 0.5 কে আমরা আবার ভিত্তি দিয়ে গুণ করব। তাহলে 0.5 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত আসবে? 1.0। এই যে আমাদের ভগ্নাংশ কি চলে আসছে বলো তো? এখন 0 চলে আসছে। সো আর করা লাগবে না। সো আমি যদি এখন উপর দিক থেকে নিচের দিকে আমি সাজায় লিখি তাহলেই আমরা পেয়ে যাচ্ছি হলো আমাদের বাইনারিটা, যেটা হলো 01। তাহলে 0.2
0.25, এটা ছিল হলো আমাদের দশমিকে, এর বাইনারি কত আসবে 0. আচ্ছা 0 আগের লেখা, আগের 0 তো আমাদের লেখা দরকার নেই, এটা আমাদের কত আসবে 0.01, যেটা হলো আমাদের বাইনারিতে। তাহলে বলো তো বিষয়টা কি সবাই বুঝতে পেরেছি? আচ্ছা চমৎকার। তাহলে আমরা দেখলাম যে আমরা পূর্ণাংশের ক্ষেত্রেও কাজটা করতে পারি, ভগ্নাংশের ক্ষেত্রেও আমরা ক্যালকুলেশনগুলো করতে পারি। তাহলে আসো তোমাদেরকে যদি আমি একটা করতে দেই, অ্যান্ড সেটা করতে দিয়ে টোটাল জিনিসটা আমাদের আরেকবার রিক্যাপ হয়ে যাবে। তাহলে আসো তোমাকে যদি বলা হয় ডেসিমাল 24.75, মানে দশমিক একটা সংখ্যা 24.75, এটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে, তাহলে তোমাদেরকে আমি 1 মিনিট টাইম দিই, 1 মিনিট একটু বেশি টাইম দিই, 1.5 মিনিট টাইম দিই, 1 মিনিট 30 সেকেন্ড আর কি, হোয়াট এভার। তো 1.5 মিনিট টাইম দিই, তোমরা নিজের আগে একটু করার ট্রাই করো, দেন আমি এটা করে দিচ্ছি তোমাদের, না আমরা সবাই মিলে করব। ওকে চলো তাহলে শুরু করো। বাহ, অনেকেই দেখি আমরা অ্যান্সার বের করে ফেলছি, নাইস তো, ইন্টারেস্টিং। আচ্ছা আসো তাহলে আমরা এটা শুরু করি, সবাই মিলে একসাথে করি, এন্ড একই সাথে হলো কি আমরা বোঝার ট্রাই করি। প্রথম কথা, আমাদের এটা হলো কত 24.75, তাহলে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা কার জন্য, ইন্টিজারের জন্য বা পূর্ণ সংখ্যার জন্য। তাহলে 24-এর জন্য আমরা কি করব, কিছুক্ষণ আগেই যদিও দেখে আসছি, তো আরেকবার রিক্যাপ করাই দিই সবার জন্য। 2 দিয়ে ভাগ করতে থাকলে এটা আমি ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হচ্ছে। তাহলে এখানে আসতেছে 12 ভাগশেষ 0, আবার 2 দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ 0, 2 দিয়ে ভাগ করলে ভাগফল 3 ভাগশেষ 0, 2 দিয়ে ভাগ করলে ভাগফল 1 ভাগশেষ 1, 2 দিয়ে ভাগ করলে ভাগফল 0 ভাগশেষ 1, এতে 0 চলে আসছে, সো আর কিছু করা লাগবে না। তাহলে আমি যদি এটাকে লিখি, তাহলে আমাদের দশমিক পার্টটা কত আসতেছে, বা ইন্টিজার বা পূর্ণ সংখ্যক পার্টটা আসতেছে এই 11000। তাহলে আমাদের ভগ্নাংশ পার্টটা কতটুকু আসতেছে, যেটা হলো 0.75, এই যে লিখলাম 0.75। তাহলে 0.75 কে যদি আমরা কি করতে যাই, কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে আসে 1.5। তাহলে 1 হলো আমাদের পূর্ণ সংখ্যা, আর 0.5 হলো আমাদের ভগ্নাংশ পার্ট। আমি গুণ করব কাকে, আমি গুণ করব ভগ্নাংশটাকে। তাহলে আমি 0.5 কে যদি আবার গুণ করতে যাই 2 দিয়ে, তাহলে আমাদের আসে 1.0। তাহলে 1.0, এই যে দশমিকের পরে 0 চলে আসছে। তাহলে এই যে 11, এটা যদি আমি এখন উপর দিক থেকে নিচের দিকে ক্যালকুলেট করি বা সাজাই লিখি, তাহলে আমাদের দশমিকের পরের পার্টটা বা ভগ্নাংশ পার্টটা পেয়ে যাব। তাহলে আমি তো এখন সুন্দরভাবে লিখতেই পারি যে আমাদের সংখ্যা যেটা হলো 24.75 দশমিকে, সেটা আমাদের ভগ্নাংশতে সেটা আমাদের বাইনারিতে কত হবে 11001100.11 বাইনারি। তাহলে বলো সবার কাছে কি বিষয়টা ক্লিয়ার? দশমিকের পরে 0 না আসলে আমরা কন্টিনিউ করতে থাকবো, এরকম একটা প্রবলেম আমরা আজকের ক্লাসে রেখেছি, সামনে দেখব। আচ্ছা চমৎকার। তাহলে একটা জিনিস তোমরা আমাকে বলো, এই পুরো জিনিসটাই আমাদের ছিল হলো কিসের জন্য, দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য। এখন আমি যদি দশমিক থেকে বাইনারিতে কনভার্ট না করে অন্য কোনো নাম্বারে কনভার্ট করতে যাই, যেমন আমি যদি অক্টালে কনভার্ট করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট আমি ভাগ করব গুণ করব কাকে দিয়ে, 8 দিয়ে, ভিত্তি দিয়ে। বাট আমি যদি হেক্সাডেসিমালে এই কাজটা করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা হলো কি 16 দিয়ে ভাগ করব, 16 দিয়ে গুণ করব। তার মানে সবগুলোর ক্ষেত্রে আমরা একই জিনিস, তাহলে আমরা সেম জিনিস অক্টালের ক্ষেত্রেও করব, হেক্সাডেসিমালের ক্ষেত্রেও প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে আমাদের অনেকবার জিনিসটা রিক্যাপ করা হয়ে যাবে। তাহলে চলো আমরা সামনের দিকে শুরু করি। ওকে, তাহলে এই যে আমাদের একটা সংখ্যা, একটা দশমিক সংখ্যা, যেটা হলো কত 10.0625, বলতেছি এইটাকে অক্টালে রূপান্তর করো। তার মানে অক্টালের জন্য এইটা হলো আমাদের ইন্টিজার পার্ট বা পূর্ণ সংখ্যক, এইটা হলো আমাদের ভগ্নাংশ পার্ট। তাহলে এটাকে আমি 8 দিয়ে ভাগ করতে থাকবো, এটাকে 8 দিয়ে গুণ করতে থাকবো, তাহলে আমরা পারবো না। তাহলে তোমাদেরকে আমি 1 মিনিট টাইম দিই, এই 1 মিনিট তোমরা একটু প্র্যাকটিস করো, মানে তোমরা নিজেরা একটু বের করার চেষ্টা করো, দেন আমরা সবাই মিলে আবার করব, কেমন? তাহলে দেখবে এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আগের গুলো তো রিক্যাপ এইগুলোর মাধ্যমেই হয়ে যাচ্ছে, তাই না?
ওকে, আচ্ছা তাহলে চলো আমরা শুরু করি। অনেকেই দেখলাম কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলতেছে, সাবাস, নাইস। তাহলে আমরা যদি কাকে ভাগ করতে চাই, 10.0625, তাহলে এখন যদি আমি 10 কে নেই, 10 হলো কি আমাদের পূর্ণ সংখ্যা, তাই না? আর ওই যে 0.0625 এইটুকু হলো কি আমাদের ভগ্নাংশ। তাহলে আমাদের এই যে পূর্ণ সংখ্যা, এটাকে আমি কত দিয়ে ভাগ করতে যাব? 2 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করতে যাব, যেহেতু সংখ্যাটা অক্টাল। তাহলে 8 দিয়ে ভাগ করার একটা চেষ্টা করি। তাহলে 10কে যখন আমি 8 দিয়ে ভাগ করব, কত আসে? 8 একে 8, আর 2 হলো আমার কি থাকতেছে বলতো? অবশিষ্ট থাকতেছে বা ভাগশেষ থাকতেছে। তাহলে ভাগশেষ থাকতেছে 2, তাই না? আবার আমার যখন এই 1 কে আমি 8 দিয়ে ভাগ করব, তাহলে কত আসে? 1 কি 8 কি 1 এর মধ্যে যায়? যায় না। তাহলে কত আসবে? 0। কিন্তু ভাগশেষ তাহলে কত আসবে? 1। তাহলে আমাদের সংখ্যাটা আসবে এখানে 12 বা 12। আচ্ছা, খুব ভালো কথা। আগে আসলে আমাদের দশমিক পাঠটা শেষ করে নেই। এটা আসবে 0.0625। তাহলে একে আমরা কত দিয়ে ভাগ করব? একে আমরা 8 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের যদি 8 দিয়ে ভাগ করতে যাই, তাহলে 8 দিয়ে ভাগ করলে আমাদের কত আসে বলতো? আচ্ছা, অনেকে অ্যান্সার বের করে ফেলছে, আমি তারপর একটু ক্যালকুলেটর প্রেস করে আমি নিজে একটু চেক করে দেখি কত আসে। এটা ছিল আমাদের 0.0625 গুণ 8। আমাদের অ্যান্সার আসছে হলো 0.5, তাই না? আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এখানে আসছে 0.5। 0টা হলো পূর্ণ সংখ্যা, আর এই যে 0.5 হলো আমাদের ভগ্নাংশ। তাহলে একে যখন আমি আবার 8 দিয়ে গুণ করব, আমাদের কত আসবে? 4.0। তাহলে এই যে 4.0, তাহলে এই যে ভগ্নাংশ শূন্য হয়ে গেছে, আর করা লাগবে না। তাহলে 04 এইটাকে আমি আমাদের হিসাব করব। তাহলে বলো তো আমাদের সংখ্যাটা কত আসতেছে? আমাদের সংখ্যাটা যদি চিন্তা করি, 10.0625, এটা ছিল আমাদের দশমিকে। এটাকে অক্টালে কনভার্ট করলে আমাদের আসবে হলো কত? 12.04 অক্টালে। তাহলে বলো, জিনিসটা যথেষ্ট ইন্টারেস্টিং না? এন্ড সহজ না? সবার ক্ষেত্রে একই নিয়ম না? তাহলে বলো তো কুইকলি, যারা এতক্ষণও বুঝতে প্যারা খাচ্ছিলাম, তারাও কি সবাই বুঝছি? এই রুলগুলো অনেক হিসাব নিকাশ করে বের করা হয়েছে, নাফিস, বুঝছো? আচ্ছা, ওকে, চমৎকার। আজব একটা ভালো কথা বলছে যে ইজি না বাট ইন্টারেস্টিং। ওকে, দ্যাটস অলসো গুড। এখন আসো, এখন সবগুলোর ক্ষেত্রে একই জিনিস। আগেরটা ছিল হলো আমাদের বাইনারি সংখ্যা, এই জন্য 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে গুণ করছি। এখনকারটা আমি অক্টালে কনভার্ট করছি, এই জন্য 8 দিয়ে ভাগ করছি, 8 দিয়ে গুণ করছি। তাহলে তোমরাই আমাকে বলো তো, যদি আমি হেক্সাডেসিমালের কনভার্সন করতে চাই, তখন ভাগ বা গুণ সেটা কত দিয়ে করব? নাইস, এক্স্যাক্টলি, ওকে। তাহলে তখন 16 দিয়ে করব। সাবাস। তাহলে এই যে আমাদের একটা উদাহরণ, সেটা একটু পরে করি, তার আগে একটা পোল কোশ্চেন করে নেই অক্টালের। ডেসিমাল 404, এটা অক্টালে কত হবে? এটা তোমাদের একটু ক্যালকুলেট করার জন্য টাইম দিই। তাহলে তোমরা দেখি অ্যান্সারটা বের করো যে এইটার ক্ষেত্রে কত আসবে। ডেসিমাল 404, এটা অক্টালে কত আসতেছে? আচ্ছা, আমরা মনে হয় পোল এন্ড করতে পারি, তাই না? অনেকেই দেখলাম তোমরা সি নাম্বারটা দাগিয়েছো, আর অনেকে মনে হয় তোমার ইয়ে ছাড়াই, মানে হিসাব নিকাশ ছাড়াই একটা দাগাই দিছো। ওকে, নাইস।
আচ্ছা, তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ সি নাম্বারটাই হলো। রোহান একটা কথা বলছে, ভাইয়া লিডার বোর্ডে যাদের নাম আসবে তাদের নাম একটু বললেন। আচ্ছা ওকে, বাট দেখো মানে আমাদের আগে টপিকগুলো কভার করি, তাই না? তো প্রথমত আমরা এখানে কি বলছিলাম যে ডেসিমাল 404 এটাকে অক্টালে কত আসবে। তাহলে অক্টালের জন্য আমি কি করতে থাকবো, 8 দিয়ে ভাগ করতে থাকবো, সহজ বিষয় তাই না? তাহলে যদি আমি 8 দিয়ে ভাগ করতে চাই আমার কি আসবে বলো? সো আমাদের আসে প্রথমে যদি আমি চিন্তা করি যে 50 50টা 40 তাই না, 50 যদি আমি দেই তাহলে আমাদের এই জায়গায় থাকতেছে ভাগশেষ কত, 4, 400, আর এটা হলো 404। আমি যদি 50কে আবার 8 দিয়ে ভাগ করতে যাই তাহলে 6 8টা 48, ভাগশেষ থাকতেছে 2, তাই না? ওকে, এখন যদি আমি এটাকে আবার 8 দিয়ে ভাগ করতে যাই তাহলে আমাদের এখানে ভাগফল আসে হলো 0 আর ভাগশেষ আছে 6, রাইট? তাহলে আমাদের কত আসতেছে 624, বা আমাদের সংখ্যাটা হলো 6248 অক্টাল। তাহলে আমাদের মিলতেছে সেটা হলো সি নাম্বারটা। তাহলে এখন তো জিনিসটা আমাদের কাছে অনেক সহজ, আমরা ফাস্ট ক্যালকুলেশন করতে পারবো, তাই না? আচ্ছা ওকে, তো এখন আমাদের কি বলা যেতে পারে, মাঝখানে তোমাদের একটা কোশ্চেন আছে, সেটা হলো ক্যালকুলেটরে ভাইয়া কিভাবে করে। ভেরি গুড কোশ্চেন। যদিও ক্যালকুলেটরে কিভাবে করে এটা আমরা ডিটেলসে আগামী ক্লাসে দেখব। তারপর তোমরা যেহেতু আস্ক করেছো এই তোমাদের হালকা একটু বলে দেই। ক্যালকুলেটরে মানে অন বাটনের পাশে সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলোতে মোড অপশনটা আছে। মোড অপশনটাই প্রেস করলে সেখানে একটা অপশন পাবা তোমরা, বেজ এন, এরকম একটা অপশন পাবা। সেটা যদি ক্লিক করো তখন তুমি দেখবা বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল এরকম কনভার্সন গুলো তুমি করতে পারবা। এবং ওখানে সাইনও দিয়ে দেওয়া আছে তোমার বাটনের পাশেই, যতগুলো বাটন আছে বাটনগুলোর উপরেই হেক্সাডেসিমাল, HEX, অক্টাল, OCT, বাইনারি, BIN এইভাবে লেখা আছে অ্যাকচুয়ালি। আমরা নেক্সট ক্লাসে সেগুলো ডিটেলসে দেখার চেষ্টা করব, কারণ হলো আগে আমরা হাতে সবগুলো শিখবো। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র ডেসিমাল থেকে বাকিগুলাই যাচ্ছি, তাহলে বাকিগুলো থেকে কিভাবে ডেসিমালে ব্যাক করতে পারি সবগুলো আগে আমরা শিখবো। তারপর আমাদের ক্যালকুলেটর ব্যবহার করা যায় কিনা সেটা আমরা দেখব, কারণ দশমিকের যে পরের পার্টগুলো দশমিক যদি থাকে সেটা ক্যালকুলেটরে করা যায় না। তো আমরা হাতে কলমে সবই করতে পারি, বিষয়টা বুঝছো? এই জন্য আমরা আগে হাতে দেখবো, দেন ক্যালকুলেটরে দেখবো। প্রথমেই ক্যালকুলেটর তোমাদের হাতে নেওয়া দরকার নাই। ওকে, এখন আসো কি বলা যেতে পারে। এখন আরেকটা জিনিস, যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে যাই, কিছুক্ষণ আগেই তোমরা বললা যে হেক্সাডেসিমালে কনভার্ট করতে গেলে 16 দিয়ে ভাগ করতে হয়, 16 দিয়ে গুণ করতে হয়। তাহলে আসো এটা করার জন্য তোমাদেরকে আমি 1 মিনিট টাইম দিই, 1 মিনিট একটু বেশি টাইম দিই, 1.5 মিনিট টাইম দিই। তোমরা একটু ট্রাই করো, দেন হলে আমরা আবার সবাই মিলে করব। তাহলে একই জিনিস বারবার প্র্যাকটিস করতেছি আমরা, জাস্ট হলে কি বেস চেঞ্জ হচ্ছে। ওকে, সবাই একটু ট্রাই করো কুইকলি, কেমন? তারপর আমরা একসাথে করবো। ওকে, তাহলে দেখলাম তোমরা অনেকে অ্যান্সার দিচ্ছ। হ্যাঁ, একজন খুব ভালো কথা বলছে, ভাই এটা তো শেষই হচ্ছে না। ওকে, নাইস, দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো আসো এটা আমরা একটু সবাই মিলে আবার শুরু করি। প্রথম হলো আমাদের পূর্ণ সংখ্যক পার্টটা, যেটা হলো 15। আমি যদি 15 নিয়ে কাজ করা শুরু করি, 16 দিয়ে ভাগ করব, যেহেতু আমাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে বলছে, তাই না? আচ্ছা, তাহলে যদি এখন আমি 15কে 16 দিয়ে ভাগ করি, অবশ্যই 16 15-র মধ্যে যাবে না, তাহলে ভাগফল হলো 0, আমি ভাগশেষ পেয়ে যাচ্ছি হলো 15। এই যে ভাগফল 0 পেয়ে গেছি, তাহলে আমাকে 15 ইউজ করলেই হচ্ছে। এখন আমরা যারা 15 লিখতে যাব, বলো 15 কি হেক্সাডেসিমালের ইউনিক ডিজিট? আমার একটা ইউনিক ডিজিট থাকা লাগবে। আমরা তো জানি হেক্সাডেসিমালে 15 মানেই হলো কত, F, তাই না? ওকে, তাহলে এইবার তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, যদি বিষয়টা এরকম হয় তাহলে এটা দশমিকের পরের পার্টটা বা ভগ্নাংশ পার্টটা কত, 0.32। এবার আসো 0.32 কে আমি কত দিয়ে গুণ করতে থাকবো, 16 দিয়ে গুণ করতে থাকবো। তাহলে আসো এই যে 16 দিয়ে গুণ করতেছি। তাহলে 16 দিয়ে যদি আমি গুণ করতে যাই তাহলে আমাদের প্রথমে কত আসবে, 5.12, তাই না? দেখে আমরা একটু করে 0.32 ইন্টু 16 আমাদের আসে 5.12। 5 হলো কি আমাদের পূর্ণ সংখ্যা, আর এই যে 0.12 হলো আমাদের ভগ্নাংশ। নেক্সট আমরা কি করব, এই 0.12 কে আমরা আবার 16 দিয়ে গুণ করব। আমরা যদি আবার 16 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত আসবে? তো এবার আসো 0.12, এইটা গুণ হলো কত, 16, আমাদের আসে 1.92। আমি যদি লিখি 1.92,
তাহলে আমার গুণ করতে হবে কাকে? 0.92 কে। তাহলে 0.92 কে আবার 16 দিয়ে গুণ করব। কতক্ষণ পর্যন্ত করতে থাকবো? যতক্ষণ পর্যন্ত 0 না আসে। বাট আমি একটু বিপদে পড়তেছি। কিরকম বিপদে পড়তেছি দেখি। আগে এটা গুণ করে নেই। 0.92 গুণ হলো 16, আমাদের আসে হলো কত? 14.72। তাহলে এটা আসে হলো 14.72। আরে 14 মানে কি? 14 মানে হলো আমাদের কোনটা বলো? এটা আসে হলো ই, তাই না? ই। আমি তাহলে আবার একটু গুণ করতে পারি। 16 দিয়ে যদি আমি আবার গুণ করি তাহলে আমাদের আসে 0.72 ইন্টু 16, 0.72 ইন্টু 16 আমাদের আসে 11.52। তাহলে আসে হলো 11.52, আর 11 মানে হলো আমাদের কত? বি। তাহলে আমি দেখতেছি আমার এটা কখনোই কি আসতেছে না, শূন্য আসতেছে না। আমি যদি কন্টিনিউ করতে থাকি আমার কি শূন্য আসবে? তাহলে যদি আমাদের শূন্য না আসে, এক্স্যাক্টলি মাহাতি খুব ভালো কথা বলছে, ইরেশনাল নাম্বার বা এটা জিরো আসতেছে না, তাহলে কন্টিনিউয়াসলি চলতেছে। যেহেতু কন্টিনিউয়াসলি চলতেছে আমার আর লেখা দরকার নাই, আমার আসলে 2 ঘর পর্যন্ত নিলেই হচ্ছে দশমিকের পরে, বা তুমি চাইলে 3 ঘর পর্যন্ত নিতে পারো, বা দশমিকের পরে 4 ঘর পর্যন্ত নিতে পারো। এর বেশি আর দরকার নেই। 4 ঘর করা মোর দেন এনাফ, 3 ঘর করলেই হচ্ছে। তাহলে এখন যদি আমি এখানে উপর দিক থেকে নিচের দিকে ক্যালকুলেট করি তাহলে আমাকে অ্যাকচুয়ালি সংখ্যাটা কিভাবে লিখতে পারি? আমাদের যেটা 15.32 কিসে বলতো? দশমিকে, সেটা হেক্সাডেসিমালে কত আসবে? প্রথমে হলো এফ পয়েন্ট, উপর দিক থেকে নিচের দিকে 51 লিখলেই হচ্ছে। আমি চাইলে আরেকটু বেশি লিখে দিতে পারি, ইবি। এখানে তাহলে একটু দশমিক দিয়ে দিলাম, মানে ডট ডট দিয়ে দিলাম, কারণ জিনিসটা চলতেছে। সো ডান, এটাই হলো আমাদের কিসে আসতেছে? 16 বেস বা হেক্সাডেসিমালে। তাহলে বলেন সবাই কি বুঝছি? ইজি না? একই জিনিসই তো বারবার প্র্যাকটিস করতেছি, বাট সবগুলোর জন্যই প্র্যাকটিস করলাম, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। রাইট? কুল। ওকে, এবার আসো আমাদের জন্য আরেকটা কুইজ, সেটা হলো ডেসিমাল 99। এটা প্রথমেই তোমরা আগে রেসপন্স করো না, আগে একটু ক্যালকুলেট করো ঠান্ডা মাথায়, দেন এটা রেসপন্স করো। ওকে, লাস্টে ডট ডট দেওয়া মাস্ট, না দিলে নাম্বার কাটবে না, ঠিক আছে? একদিন জিজ্ঞেস করছে ভাগশেষ 15 হয় কিভাবে, এখন তুমি বলো যে 16 দিয়ে কি 15 ভাগ যায়? অবশ্যই যায় না। তাহলে কত? ভাগফল 0, তাহলে ভাগশেষ কত থাকতেছে? 15ই থাকতেছে। আচ্ছা, ওকে। আচ্ছা, তোমরা একটু রেসপন্স করো আস্তে ধীরে, প্যারা নেই, কারণ তোমাকে এখানে 3টা ক্যালকুলেশন করা লাগতেছে, তাই না? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তাহলে অনেকে দেখো প্রথম দিকে আমরা হঠাৎ করে বাইনারি নাম্বার শুনেই মানে কাইন্ড অফ আকাশ থেকে পড়ছিলাম, বাট এখন অক্টালও শেষ করে ফেলছি, হেক্সাডেসিমালও দেখে ফেলছি, এন্ড কনভার্সন শুরু করে ফেলছি। তো আস্তে আস্তে জিনিসগুলো আমাদের ইজি লাগবে, কারণ বলো এতদিন ধরে তো আমি কখনো লাইফে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম শুনেও নাই, হয়তো অক্টাল নাম্বার সিস্টেম ফার্স্ট শুনলাম, বাইনারি হয়তো একটু একটু শুনছো। তাহলে এইগুলোর মধ্যে ক্যালকুলেশন এইভাবে গুনে এইভাবে কাউন্ট করে অবশ্যই প্রথম ক্লাস হিসেবে আমাদের একটু একটু কঠিন লাগতে পারে, বাট যত আমরা সামনের দিকে কন্টিনিউ করব, একের পর এক এক্সাম্পল দেখতে থাকবো, প্র্যাকটিস করতে থাকবো, জিনিসগুলো তখন আমাদের সহজ হতে থাকবে। আর প্রথম দিকে যদি আমরা ক্যালকুলেটর টিপস দেখে ফেলি বা ক্যালকুলেটর প্র্যাকটিস করে ফেলি তাহলে আমরা আর হাতে কলমে প্র্যাকটিস করব না, কিন্তু পরীক্ষায় আমাকে করতেই হবে হাতে কলমে, 1 নম্বর বিষয়। আর 2 নম্বর দশমিকের পরের পার্টটা ক্যালকুলেটরে করা যায় না, ওটা হাতে কলমেই করতে হয়। এই জন্য হলো আমরা ক্যালকুলেটরটা আগে সবগুলো আগে শিখে দেন আমরা ক্যালকুলেটরে যাব। ওকে, আচ্ছা, তাহলে আসো আমরা পোলটা এন্ড করি। তোমরা রেসপন্স করে ফেলেছো, আর ম্যাক্সিমাম, অলমোস্ট ম্যাক্সিমাম না, মানে ক্লাসের অর্ধেক 50% তারা মানে ঐক্যমত্য পোষণ করে আর কি, 1 2 3 তিনটাতে দাগাইছে, আর বাকিরা যে যেখানে ইচ্ছে দাগাইছে। হ্যাঁ, এগুলোই সিকিউতে আসে ভাইয়া, এগুলো সিকিউতে আসে, এমসিকিউতে আসে। ওকে, তো আসো আমরা একটু প্রত্যেকটা প্র্যাকটিস করার চেষ্টা করবো, তাই না? তাহলে 99 এটা আমাদের আসছে হলো দশমিকে, তো এটা আমরা কিভাবে করতে পারি? যদি আমরা দেখি 99 দশমিক, তাহলে একে আমরা প্রথম কি করব? বাইনারিতে কনভার্ট করি। ওকে, সবাই শুরু করি। তাহলে কত কত আসবে? প্রথমে 49 ভাগশেষ 1, নেক্সট আবার 2 দিয়ে করতে গেলে 24 ভাগশেষ 1, 2 12 ভাগশেষ 0, 2 ভাগফল 6 ভাগশেষ 0, 2 30
2 ভাগফল 1 ভাগশেষ 1, 2 ভাগফল 0 ভাগশেষ 1। তাহলে সংখ্যাটা আমাদের কত আসতেছে? 1 1 0 0 0 1 1 1 1 0 0 0 1 1। এটা হলো বাইনারিতে, তার মানে আমাদের প্রথমটা কারেক্ট। এবার আসলে আমি দ্বিতীয়টা ট্রাই করে দেখি, সেটা আমাদের ছিল হলো কোথায়? অক্টালে, রাইট? তার মানে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100, আচ্ছা সেটা একটু পরে দেখি। 99, একে যদি আমি 8 দিয়ে ভাগ করতে যাই আমাদের কত আসে? 8 12 96, 96, 3 হলো ভাগশেষ। নেক্সট আমি যদি 8 দিয়ে ভাগ দিতে যাই, নেক্সট আমাদের কত আসতেছে? 8 একে 8, 4 হলো আমাদের ভাগশেষ। আবার 8 দিয়ে ভাগ করতে গেলে 8 0 0 আমাদের ভাগশেষ থাকতেছে 1, তাহলে আমাদের সংখ্যা আসতেছে 143, যেটা হলো কোথায়? অক্টালে। ওয়াও, তার মানে আমাদের 2 নাম্বারটাও কারেক্ট। নাইস, রাইট? এবার আসো যদি আমরা কিসের ক্ষেত্রে চেষ্টা করি? 3 নম্বরটার ক্ষেত্রে ট্রাই করি। 3 নম্বর মানে আমাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হচ্ছে। তার মানে 99 আমি যদি 16 দিয়ে ভাগ দেই, 6 16 হলো 96, ভাগশেষ থাকতেছে 3। যদি আমি আবার এটাকে 16 দিয়ে ভাগ দেই, ভাগফল 0, ভাগশেষ হলো 6, তাহলে আমাদের সংখ্যাটা আসতেছে 63, যেটা হলো আমাদের হেক্সাডেসিমাল। তার মানে আমাদের 3 নম্বরটাও কারেক্ট। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হলো 1 2 এবং 3, তার মানে ডি নাম্বারটা। তাহলে একই সাথে আমরা পুরো ক্লাসে যা শিখছি সেটাও এই কোশ্চেনটার মাধ্যমে একটা প্র্যাকটিস হয়ে গেল, যে দশমিক থেকে বাকি সবগুলাতে কনভার্সন। বলেন সবাই কি বুঝছেন? ওকে, সাবাস, চমৎকার। এখন কথা হলো আমরা এই জায়গায় ট্রাই করব যে আমাদের একটা, এই যে মাঝখানে বলছিলেন না ভাই এগুলো পরীক্ষায় আসে কিনা, মানে আমাদের লাইফের প্রথম কোশ্চেন কি, মানে প্রধান কোশ্চেন কাইন্ড অফ এটা, ভাইয়া এগুলো কি পরীক্ষায় আসে? আর একটা হলো ভাইয়া পরীক্ষায় কি কি আসে। ওকে, সো তার মধ্যে একটা জিনিস, যে এইখান থেকে একটা কোশ্চেন যশোর বোর্ড এই 2024 সালেই আইসিটিতে কোশ্চেন যেটা আসছিল, যে এইটা একটা ধারা 5D15, এই ধারাটির পরবর্তী সংখ্যা হলো কোনটা? তাহলে পোলটা তোমাদের আগে লঞ্চ করা হয়েছে, পোলটা আগে তোমরা রেসপন্স করো, দেন আমরা এটা সবাই মিলে প্র্যাকটিস করব, দেন দেখা যাক কি করব আমরা, তাই না? ওকে, ট্রাই করো সবাই একটু। আচ্ছা আগে পোলটা এন্ড করি আমরা, তাই না? পোলটা এন্ড করি। ম্যাক্সিমাম 60%, 63% ডি নাম্বারে ভোট দিয়েছো, নাইস। তো দেখি আমাদের ডি নাম্বারটা কারেক্ট অ্যান্সার কিনা, তাই না? তাহলে আসো আমরা একটু দেখার চেষ্টা করি এখানে কি কি কাহিনী আছে। সবাই রেডি, তাই না? প্রথমে আসো 5D। এই যে যখনই ডি দেখছি আমাদের মাথায় এরকম একটা জিনিস খেলতেছে, ও তার মানে সংখ্যাটা মনে হয় হেক্সাডেসিমাল, তাই না? আচ্ছা দেখি, তাহলে আমি যদি লিখি 5, নেক্সট আমি লিখলাম হলো ডি, নেক্সট আমার হলো 15। এবার চিন্তা করো, যদি আমি চিন্তা করি 5 মানে তো 5, ঠিক আছে, হেক্সাডেসিমালে। ডি মানে হলো কত বলো তো? আমার যদি ডি মানে হলো 13, তাই না? তাহলে ডি মানে হলো 13। আচ্ছা খুব ভালো কথা, হেক্সাডেসিমালে। তার মানে হেক্সাডেসিমালে যেটা ডি সেটা দশমিকে হলো কত? 13। তাহলে এটা হলো ডেসিমাল, আর এটা হলো আমাদের হেক্সাডেসিমাল। তাহলে হেক্সাডেসিমালে যেটা 15 সেটা আমাদের দশমিকে কত, সেটা যদি আমরা একটু চিন্তা করি, আমরা একটা আগের স্লাইডে চলে যাই। এই যে আজকের ক্লাসে আমরা যখন দেখেছিলাম, এই যে যখন এই কনভার্সন গুলো করতেছিলাম, যখন আমরা দেখলাম আমাদের এ মানে হলো 12, আচ্ছা খুব ভালো কথা, আমাদের এফ মানে ছিল 15, তাই না? আমাদের এফ মানে হলো 15, এফ যদি আমাদের হেক্সাডেসিমালে সেটা হলো আমাদের দশমিকে কত? 15। আচ্ছা তাহলে যদি আমি আবার এর পরবর্তী সংখ্যা লিখি যেটা হলো 10, তাহলে 10 যেটা হলো আমাদের হেক্সাডেসিমালে সেটার মানে হলো দশমিকে কত? 16। তাহলে এটা হলো কত? দশমিকে। তার মানে যদি আমি 11 নেই সেটা হলো 17, 12 নিলে 18, 13 নিলে 19, 14 নিলে 20, 15 নিলে 21। কিসে 21? দশমিকে 21। তার মানে আমরা যদি জিনিসটা চিন্তা করি, আমরা যদি লাস্ট স্লাইডে চলে যাই, তার মানে আমাদের এই 15 মানে সেটা দশমিকে কত? 21 আসলে, তাই না?
মাঝখানে একজন জিজ্ঞেস করেছে ভাইয়া ডি মানে 13 কিভাবে হলো? এই যে বলো আমরা হেক্সাডেসিমালে দেখে আসছি না যে আসলে 9 9 এর পরে 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, 13 মানে ডি, তাই না? আচ্ছা, তারপর দেখলাম যে আমাদের হেক্সাডেসিমালে আমাদের এফ মানে হলো কত? দশমিকের হলো আমরা জানি 15, তার মানে 10 মানে কত? 16, তার মানে 11, 12 মানে হলো কত? 17, 13 মানে 18, এইভাবে করতে থাকলে 15 মানে হেক্সাডেসিমালে 15 মানে সেটা দশমিকে 21। ওকে, এতটুকু বুঝছি, ক্লিয়ার? তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করি। আচ্ছা, আগে জিজ্ঞেস করে নিই তোমাদের কাছ থেকে, এতটুকু কি সবাই বুঝছে কিনা আমাকে একটু চ্যাট বক্সে বলো। আচ্ছা, এই যে এই কোশ্চেনটা আমি বুঝছিলাম যে তোমরা এটা নিয়ে প্যারা খাচ্ছ, যে 15 21 হলো কিভাবে, আপনি একটু আরেকবার বলেন। আচ্ছা, প্রথম কথাটা 5 বুঝছি, ডি মানে 13 সেটাও আমরা জানি। তাহলে এখন আমাদের দরকার যে দশমিকে, মানে এই যে 15 যেটা হলো হেক্সাডেসিমালে 15, কারণ সবগুলো তো একই নাম্বার সিস্টেমেই থাকবে, যেটা হেক্সাডেসিমালে 15 সেটা আমাদের দশমিকে কত? তাহলে আসলে আগে নরমালি বের করি। যদিও আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাওয়ার শর্টকাট নিয়ম বা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন নিয়ম বা সূত্র সেটা আজকের ক্লাসে দেখিনি, সেটা আমরা আগামী ক্লাসে দেখব। বাট আজকে কি আমরা একদমই বের করতে পারি না? অবশ্যই বের করতে পারি। সেটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি, এখানেই লিখি, সমস্যা নাই। যে আমরা তো নরমালি জানি কি বলা যেতে পারে, আমাদের এফ মানে হলো কত? আচ্ছা লিখি, এটা হলো হেক্সাডেসিমাল আর এটা হলো আমাদের ডেসিমাল বা দশমিক। তাহলে এফ মানে কত? 15। তাহলে এফ এর পরবর্তী সংখ্যা কি আমাদের হেক্সাডেসিমালে? তোমরাই বলো। আমি কি জি লিখবো, এইচ লিখবো? না, লিখবো না, আমি লিখবো 10। তাহলে এখানকার 10 মানে 16, এখানকার 11 মানে দশমিকে 17, এখানে 12 মানে 18, 13 মানে 19, 14 মানে 20, 15 মানে 21। আচ্ছা, খুব ভালো কথা। তার মানে আমাদের হেক্সাডেসিমালে 15 মানে দশমিকে 21। তাহলে এতটুকু যা করছি এইটুকু কি সবাই বুঝছি? বাহ, নাইস। তাহলে এইবার দেখো, যদি আমাদের এই যে 5 আর 13 এই জায়গায় ডিফারেন্স কত বলো তো? 8 না? আবার আমি দেখতেছি 13 আর 21 এখানে ডিফারেন্স কত? 8। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারতেছি আমি যদি এর পরের ঘরটা আমার আসলে কি হবে, 21 এর সাথে আরো 8 যোগ করলে আমাদের কত আসে? 29 বা 29। তাহলে আমার সংখ্যাটা হবে 29, যেটা হলো দশমিকে। তাহলে আমাদের সংখ্যাটা হেক্সাডেসিমালে কত হবে? যদি আমি চিন্তা করি দশমিকে হলো 29, তাহলে হেক্সাডেসিমালে 16 দিয়ে ভাগ করতে চাইলে কত আসে? 16 কে 16, আমার এখানে থাকতেছে হলো 13, আর 13 মানে হলো ডি। নেক্সট আমি যদি আবার 16 দিয়ে ভাগ করি, এখানে আসে 0 আর এখানে আসে 1, তাহলে আমার সংখ্যাটা আসে হলো 1D হেক্সাডেসিমালে। দেখি তো আমাদের হেক্সাডেসিমালে 1D বলে কিছু এক্সিস্ট করে কিনা। এই যে আমাদের ডি নাম্বারটা কি বলা যেতে পারে, যে 1D, যেটা আমাদের এই ধারাটির পরবর্তী সংখ্যা। বিষয়টা কি সবাই বুঝতে পেরেছো? জিনিসটাকে আমরা অনেক কঠিন করে করলাম, আগে কঠিনটা বুঝছো কিনা সেটা আমাকে বলো, দেন আমি সহজ টেকনিক বলতেছি। আচ্ছা, সবাই বুঝছি, ওকে নাইস। এবার আসো, না 29 দিলে হবে না। কেন হবে না? কারণ 29 হলো দশমিক সংখ্যা। আমাদের সংখ্যাটা কি দশমিকে ছিল? না, আমাদের সংখ্যাটা ছিল হেক্সাডেসিমালে। আমাদের এই জন্য হেক্সাডেসিমালে রাখতে হবে। তোমাকে কনফিউজ করার জন্য কিন্তু 29ও ছিল, কিন্তু 29 হবে না। এখন তুমি জিনিসটা বলতে পারো, তুমি সহজে কিভাবে বুঝবা? দেখো তো, মানে আমরা তো লাস্টে দেখছি, বাট সহজে কিভাবে করা যায় তুমি দেখতেছো। ভাইয়া প্রথমে 5, তারপর একটা ডি, তারপর একটা 15, তাহলে তারপর একটা কি আসবে? 1D, তারপর একটা কি আসবে? 25, তারপর একটা কি আসবে? 2D, তারপর একটা আসবে 35, তারপর একটা 3D। ইন্টারেস্টিং না? মানে ওইটাই কিন্তু আমাদের আলটিমেটলি আসলো বিষয়টা। বাট ওইটাকে আমি আর কি তোমাদেরকে ইচ্ছা করে কঠিন ভাবে করালাম, যেন আর কি তুমি টোটাল ক্লাসের একটা সামারি পেয়ে যাও, যে আমাদের এই সব কনভার্সনগুলো তোমার মাথায় একসাথে ঘুরে। এই জন্য আমরা এইভাবে ওয়ে করলাম। বা তুমি যদি ফাস্ট করতে যাও, দেখো তোমার কিন্তু মানে অটোমেটিক্যালি চলে আসতেছে 5 এর পরে ডি, মানে 05। তাহলে তুমি জিনিসটাকে এইভাবে চিন্তা করতে পারো, এটা হলো 05, এটা হলো 0D, তারপর একটা 15, তারপর একটা 1D, তারপর একটা কি হবে? 25, তারপর একটা 2D। এইভাবে অ্যাকচুয়ালি জিনিসটা চলতে থাকবে। ইন্টারেস্টিং না? বলো তো, এটা কি সবাই বুঝছি কিনা? এটা কি শর্ট টেকনিক আর কি।
আচ্ছা ওকে, যাক, এটা আসলে দরকার নেই, বাট আমরা নর্মালি যেটা করলাম সবগুলো হেক্সাডেসিমালকে ডেসিমালে কনভার্ট করলাম, দেন দেখলাম ওদের মাঝে আসলে ডিফারেন্স কত, দেন ডেসিমালে অ্যান্সার কত হবে সেটা বের করছি, দেন সেটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করে আমাদের অ্যান্সারটা দেখাইছি। তাহলে সবাই এখন আরেকবার একটু রেসপন্স করি আমাদের এই টোটাল ক্লাসটা এবং এই যে লাস্টের দিকের যে বোর্ড কোশ্চেনটা আমরা দেখলাম সেটা আমরা সবাই বুঝছি কিনা। এটা হলো ঢাকা বোর্ডে আসা একটা এমসিকিউ। আচ্ছা, খুবই ভালো একটা বিষয়, ইন্টারেস্টিং একটা বিষয়। তাহলে লেটস সামারাইজ দ্য হোল থিং। আজকের ক্লাসে প্রথমত আমরা যে জিনিসটা শুরু করলাম সেটা ছিল হলো কি নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম বিভিন্ন প্রকার, পজিশনাল এন্ড নন পজিশনাল। দেন পজিশনালে আমরা চলে গেলাম, সেখানে আমরা 4 রকমের নাম্বার সিস্টেম শিখেছি, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। দেন হলো ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে বাকি সবগুলোতে আমরা কনভার্সনের টেকনিক আজকের ক্লাসে ডিসকাস করেছি। অ্যান্ড এটাই ছিল আমাদের মোটামুটি আজকের ক্লাস, যেখানে হলো আমরা ডেসিমাল থেকে বাকি সবগুলোতে কনভার্ট করেছি। তাহলে আমরা আগামী ক্লাসে যে কাজটা করব, আগামীকালকে বাকি সব নাম্বার সিস্টেম থেকে কিভাবে ডেসিমালে আসতে পারি এন্ড তাদের মাঝে আমরা কনভার্সনগুলো কিভাবে করতে পারি, যোগ বিয়োগ কিভাবে করতে পারি এবং ক্যালকুলেটরে কিভাবে করতে পারি। তো আশা করি এতক্ষণ পর্যন্ত যা যা বুঝছি, মানে যা যা বোঝার চেষ্টা করছি তোমরা সেগুলো বুঝছো। এন্ড এই তো মোটামুটি এটাই ছিল আমাদের আজকের লেকচার। তোমরা শেষ পর্যন্ত মোটামুটি আসো তো। এই তো, আর পাশাপাশি তোমাদের একটা জিনিস একটু বলে দিই, তোমাদের অনেকের মধ্যে যে কোশ্চেনগুলো আছে ভাই প্যারালাল টেক্সটটা কোত্থেকে পাবো, ব্রাঞ্চ থেকে পেয়ে যাবা, বা তোমরা যেভাবে কালেক্ট করো মানে তোমাদের কালেক্ট করলে পেয়ে যাবা। আর কি বলা যেতে পারে যে ভাই পরীক্ষায় কত বড় নাম্বার দেওয়া থাকবে। এখন তুমি চিন্তা করো, তোমাকে যদি পরীক্ষায় 2000 না বেশি ছোট হয়ে যায়, তোমাকে যদি 10,000 নাম্বার 10,000 সংখ্যা দেয়, বলে এটাকে অক্টালে কনভার্ট করতে, কোনো ব্যাপার আমাদের জন্য? পারিত, সহজিত, তাই না? সো সেটা প্রবলেম না। আর বলছে হলো যে আব্দুল একটা কোশ্চেন করছে ভাই, অনেকে বলে ইন্টার লাইফে আইসিটি আর বাংলা কম ইম্পর্টেন্ট। মানে এটা বললে কিছু করার আছে বলো? তোমার কাছে যদি মনে হয় যে আইসিটি কম ইম্পর্টেন্ট, এবার যারা মানে 24 ব্যাচ তারা কিন্তু আইসিটি এক্সাম পর্যন্তই দিতে পারছে, আর পরে একটা পরীক্ষা দিতে পারছে, একটা বা দুইটা। তো আইসিটি ইম্পর্টেন্ট। আর কোনো কোশ্চেন তোমাদের? না, মোটামুটি তোমাদের সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিছি। অ্যান্ড শেষ পর্যন্ত থাকার জন্য, হ্যাঁ, কালকে আমরা ক্যালকুলেটর হ্যাক দেখবো। আর যাদের একটু হার্ড লাগতেছে তারা যদি আমরা এই ক্লাসটা একবার একটু রিক্যাপ করে দেখতে পারো, বা রিক্যাপ করে আসলে দেখা দরকার নেই, এত টাইম তুমি কেন ইউজ করবা? তুমি যে স্লাইডটা তো পেয়ে যাবা, লেকচার নোটটা, তাই না? এই স্লাইডটা তুমি যদি একটু প্র্যাকটিস করে ফেলো, দেখে ফেলো ওভারঅল, তাহলেই মনে হয় তোমার ক্লাস সম্পর্কে ভালো আইডিয়া হয়ে যাবে। তো যাই হোক, তো শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। অ্যান্ড আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফিজ।